ওয়েলকাম টু ক্লাসরুম এডু রিসার্চ। ক্লাসরুম এডু রিসার্চের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিসিএস মেন্স 2023 একদম দোরগোড়ায় চলে এসছে। হাতে খুব বেশি হলে 1 মাস সময়, তার বেশি তো নেই। তো এই 1 মাসের মধ্যে ডাব্লিউবিসিএস মেন্সের যেটা সবচেয়ে ভয়ঙ্কর সাবজেক্ট হিসেবে ধরা হয়, মানে যে সাবজেক্টটাকে নিয়ে আমরা সকলেই কম বেশি ভয় খেয়ে থাকি, সেই সাবজেক্টটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সের পেপার 4 বা জেনারেল স্টাডিজ পেপার 2। এই জেনারেল স্টাডিজ পেপার 2 বা পেপার 4, এই সাবজেক্টটা মানে এই পেপারটা কিন্তু একটা জবা খিচুড়ি পেপার, আমরা প্রত্যেকেই জানি। এই পেপারটার মধ্যে সবই আছে। কি কি আছে একটু আমরা আলোচনা করে নিই। প্রথমেই ডাব্লিউবিসিএস মেন্স পেপার 4-এ আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ কোর সায়েন্স পার্টটা আছে, হ্যাঁ কি না? তার সাথে যেটা আছে এনভায়রনমেন্ট সায়েন্স, এটা আছে। তার সাথে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা যেটাকে আমরা বলছি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু একটা বিরাট বড় এরিয়া, এবং এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যেই একটা খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট হচ্ছে কম্পিউটার টেকনোলজি। তাহলে কি কি একদম বেসিক লেভেলে কি কি আমাদের এই পেপার 4-এর মধ্যে রয়েছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর্থাৎ কোর সায়েন্স রয়েছে, এনভায়রনমেন্ট সায়েন্স রয়েছে, তার সাথে রয়েছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যার মধ্যে রয়েছে কম্পিউটার টেকনোলজি। এছাড়াও রয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই পুরো যে সেগমেন্টটা, এইটাকে নিয়ে তৈরি হচ্ছে পেপার 4। এবং এত ভাস্ট এরিয়া, এই পুরো এরিয়াটাকে আমরা এই জাস্ট হাতে আর 20 থেকে 30 দিন সময়, এই সময়ের মধ্যে খুব মানে টেকনিক্যাল ওয়েতে, খুব ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা কিভাবে প্রিপারেশন নেবো, আমাদের স্ট্র্যাটেজি এই মুহূর্তে কি হবে, আমরা কোন কোন বইয়ের মধ্যে এই মুহূর্তে নিজেকে সীমাবদ্ধ রাখবো, এবং কোন কোন জায়গাগুলোকে ফোকাস করে আমরা এখন পড়াশোনা করব, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে সেই ফোকাসিং এরিয়াগুলোকে নিয়ে, সেই কম্প্যাক্ট স্ট্র্যাটেজিটাকে নিয়ে। ঠিক আছে, চলো সময় নষ্ট না করে একদম আমরা মেন পয়েন্টে বা মেন এরিয়াতে চলে যাই। এই 1 মাসের মধ্যে তোমরা এই বিস্তীর্ণ সিলেবাস, এই বিশাল সিলেবাসকে তোমরা কিভাবে তৈরি করবে, তোমাদের স্ট্র্যাটেজি কি হবে, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে মেন্সের যে পেপার 4 বা জেনারেল স্টাডিজ 2, সেই পেপারটাকে তোমরা কিভাবে তৈরি করবে। দেখো, আমরা শুরু থেকে ব্যাপারটাকে শুরু করি। দেখো, ডাব্লিউবিসিএস মেন্সের পেপার 4 একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এই পেপারটা কিন্তু অনেকেই তোমরা ভয় পেয়ে, ঠিক আছে যা হবে হবে, পরীক্ষার হলে আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো, কিছু পেরে যাবো, তো 20-30টা প্রশ্ন পেরে যাবো, তো এই আইডিয়া নিয়ে তোমরা অনেকেই যাও এবং তোমরা ঠকে আসো। আমি বলবো এই পেপারটাকে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করলেই কিন্তু এই পেপার থেকে খুব ভালো মার্কস আসতে পারে, খুব ভালো মার্কস তোমরা পেতে পারো যদি একটুকু ম্যাথমেটিক্যাল, একটুকু টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করো। পেপার 4-এর সিলেবাসের মধ্যে আমি তোমাদেরকে অলরেডি যেটা বললাম কি কি রয়েছে, রয়েছে প্রথমেই রয়েছে কোর সায়েন্স পার্ট, রাইট? সেই কোর সায়েন্স পার্টের মধ্যে আমরা জানি 3টে মেন সায়েন্সের পার্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ঠিক আছে, এখানে আমি তোমাদের বলে দেবো কোন পার্টে কতটা এমফাসিস দেবে, বা কোন এর মধ্যে কোন, মানে এই ফিজিক্সের মধ্যে কোন জায়গাগুলোকে একটু বেশি পড়াশোনা করবে, আমি সমস্ত বলে দেবো। এরপর থাকছে এনভায়রনমেন্ট সায়েন্স, ইভিএস যেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স। তারপর থাকছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এবং যেখানে আমাদের স্পেশাল এমফাসিস দেওয়া হয় কম্পিউটার টেকনোলজির উপর, স্পেশাল এমফাসিস। ঠিক আছে, আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের থাকছে জেনারেল নলেজ, এবং থাকছে লাস্টে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে এতগুলো টপিক, বেসিক্যালি আমাদের এই যে 5খানা টপিক রয়েছে, এর উপরেই কিন্তু তৈরি হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সের পেপার 4টা। ঠিক আছে, এখন আমাদের সবার আগে দেখতে হবে যে ট্রেন্ড কি বলছে, কোন জায়গাগুলোকে আমরা আগে বেশি গুরুত্ব দেবো, কারণ আমাদের হাতে সময় কম, আমাদের হাতে বেশি সময় নেই, কিন্তু আমাদেরকে তো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তোমাদের অনেকেরই হয়তো ধারণা ছিল না যে 1 মাসের মধ্যেই মেন্সের এক্সামটা ফেলে দেবে, প্রিলিমসের রেজাল্ট বেরোলো 1 মাস পরেই মেন্স এক্সাম। তার মানে কি, আমরা তো তৈরি ছিলাম না। 1 মাসের মধ্যে আমরা কত কিছু করব, আমাদেরকে হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, ইকোনমি, পলিটি, ম্যাথ করতে হবে, রাইট? বাংলা ইংরেজির প্র্যাকটিস করতে হবে, রাইট? তার সাথে সাথে আবার এতগুলো সাবজেক্টকে স্টাডি করা। তাহলে বিষয়টা আমাদেরকে কনসাইজ করতে হবে, আমাদেরকে ছোট্ট করতে হবে, রাইট? ঠিক আছে, দেখো চলো স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে শুরু করি। ট্রেন্ড যেটা বলছে যে সায়েন্সের পার্টের মধ্যে সবচেয়ে বেশি পিএসসি গুরুত্ব দিচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স পার্টটাকে, তাহলে এটাকে আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে সায়েন্সের পার্টের মধ্যে। ইন জেনারেল 50 to 60 কোশ্চেন চলে আসছে কিন্তু এনভায়রনমেন্ট সায়েন্স থেকে। হ্যাঁ, কোনো বছর 40ও এসছে, এরকমটা নয় যে প্রত্যেক বছর 50-60 আসছে, কিন্তু
অন অ্যান্ড অ্যাভারেজ 50 to 60 প্রশ্ন আসছে শুধুমাত্র এনভায়রনমেন্ট সায়েন্স থেকে। বুঝতেই পারছো এই জায়গাটাকে কি ভীষণ গুরুত্ব দিচ্ছে পিএসসি, রাইট? তাহলে এটা আমাদের একদম টপ মোস্ট প্রায়োরিটির মধ্যে ঢুকে গেল। সেকেন্ড প্রায়োরিটির মধ্যে কোন জায়গাটা দিতে হবে তোমাদের, সেটা হচ্ছে জেনারেল নলেজ। এই পোর্শনসটা আমি আলাদা করে আলোচনা করবো জিকে পোর্শনসটাকে নিয়ে। এই জেনারেল নলেজ থেকেও দেখা যাচ্ছে 50 to 60 প্রশ্ন দিয়ে দিচ্ছে পিএসসি জেনারেল নলেজ থেকেও, অলমোস্ট 50 to 60 প্রশ্ন। মানে এই দুটো পোর্শনস থেকে ইভিএস এবং জিকে, এই দুটো জায়গা থেকে ভেবে দেখো প্রায় 100-রও বেশি প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, 50%-এর বেশি প্রশ্ন। পেপার 4 মানে কি, এটা তো 200টা এমসিকিউ রয়েছে, 200 নাম্বারের পেপার এটা, রাইট? সেই 200-র মধ্যে 100 মার্কস চলে আসছে শুধুমাত্র ইভিএস এবং জিকে পেপার থেকে, 100-রও বেশি চলে আসছে। তাহলে এই দুটোকে কিন্তু আমাদেরকে ফার্স্ট এবং সেকেন্ড প্রায়োরিটি করে রাখতে হবে। এবারে আমাদেরকে দেখতে হবে বাকি জায়গাগুলোর কথা। এরপর দেখো 3 নম্বরে আমরা সকলেই জানি যে তোমরা প্রত্যেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, রাইট? কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কম বেশি সকলেই পড়ে যাচ্ছ, এবং লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা নিশ্চয়ই খুব ভালো করে পড়াশোনা করে যাচ্ছ, এবং যারা একটুকু বেশি মানে যারা একটুকু ডিটেলসে পড়তে চাইছো তারা হয়তো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো। 1 বছরের বেশি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আমি সাজেস্ট করবো অনলাইনের ফরম্যাটে যদি পড়তে পারো, দ্যাট উইল বি ভেরি গুড। অনলাইনের ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স, বাট লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণই ভাইটাল হতে চলেছে। তাহলে 6 মান্থের সিএ, এবং যদি সম্ভব হয় তাহলে 1 বছরের সিএ করে নাও যদি তোমাদের পক্ষে পসিবল হয়, বাট লাস্ট 6 মান্থের সিএ কে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। এবং এখান থেকেও দেখা যাচ্ছে তোমাদের 30 থেকে 40টা প্রশ্ন চলে আসছে, 30 to 40 প্রশ্ন এখান থেকে আসছে, মোর অর লেস 30 প্রশ্নই আসে, যেটা জেনারেলি হয়ে থাকে, রাইট? তাহলে দেখো এই জায়গাটা থেকে তোমরা 130 থেকে 140 নাম্বারের প্রশ্ন তোমরা পাচ্ছ কোন কোন জায়গা থেকে, ইভিএস, জিকে এন্ড সিএ, রাইট? এটা আমি 3 নাম্বার প্রায়োরিটি দিয়ে দিলাম, ইভিএস, জিকে এবং সিএ। এবারে যে জায়গাটা আমাদের পড়ে থাকছে সেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে সায়েন্স এন্ড টেকনোলজি বলে যে বস্তুটাকে বলে থাকি। সেই সায়েন্স এন্ড টেকনোলজি কিন্তু অ্যাকচুয়ালি কথা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আজকের দিনে যে সমস্ত অ্যাডভান্স টেকনোলজি ইউজ হচ্ছে সেইটা নিয়ে প্রশ্ন আছে, সেখানে আমাদের কম্পিউটার টেকনোলজি আছে, আর একটা পার্ট হচ্ছে কোর সায়েন্সের পার্ট। দেখো এই কোর সায়েন্সের মধ্যে 3টে পার্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? এবার আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, দাদা আমরা কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দেবো? পিএসসির যে ট্রেন্ড তাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তারা ফিজিক্স পার্টটাকে, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এখানে তোমার দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট 30 প্রশ্ন হয়তো ফিজিক্স থেকেও চলে আসছে, নিয়ার অ্যাবাউট, কম বেশি 25টাও আসতে পারে, ঠিক আছে? কিন্তু এই এই 3টে সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু ফিজিক্স পার্টটাকে, ঠিক আছে? আচ্ছা, এবারে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ধরো লেটস সে কেমিস্ট্রি, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকেও দেখা যাচ্ছে প্রায় 20টার কাছাকাছি প্রশ্ন চলে আসছে, যোগ করলে হয়তো এবারে মানে আমি অন এন্ড এভারেজ বলছি 20 প্রশ্ন, ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে এবারে 3 নাম্বার, তাহলে দেখো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইভিএস, তারপরে হচ্ছে জিকে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি। তাহলে ফিজিক্সকে আমি রাখছি তোমার 1 2 3 4 নাম্বারে, কেমিস্ট্রিকে রাখছি 5 নাম্বারে। এরপর দেখো তোমার হাতে পড়ে থাকছে বায়োলজি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। দেখো বায়োলজির ক্ষেত্রে দেখিছি আমি যেটুকু দেখছি কোশ্চেন খুবই কম আসে, ওই হার্ডলি 10 থেকে 15টা কোশ্চেন আসে, মানে হার্ডলি, খুব বেশি হলে। জেনারেল ট্রেন্ডস তাই বলছে বায়োলজি থেকে কোশ্চেন কম আসে। প্রত্যেক বছর যে এভাবেই আসবে তার কোনো দিব্যতা মানে হতেই পারে, হয়তো বায়োলজি থেকে প্রশ্ন বেশি দিয়ে দিল, কিন্তু ইন জেনারেল ট্রেন্ড বলছে বায়োলজি থেকে প্রশ্ন কম আসে। এবং বায়োলজি সিলেবাস কিন্তু বিশাল বড়, ঠিক আছে? যদি কেউ বায়োলজি সম্বন্ধে কনফিডেন্স না থাকে তাহলে এই কম সময়ের মধ্যে বায়োলজি তৈরি করা নেক্সট ইম্পসিবল, এই কম সময়ের মধ্যে। কারণ বায়োলজি সিলেবাস বিশাল বড়, বায়োলজিক্যাল টার্মিনোলজিকে তোমার কি বলবো সেটাকে এই মুহূর্তে সেই টার্মিনোলজিগুলোকে তৈরি করে বায়োলজিকে একটা নির্দিষ্ট মানে জায়গায় নিয়ে যাওয়া এই কম সময়ের মধ্যে খুবই জটিল ব্যাপার। তাই আমি বলবো যদি তোমাদের বায়োলজির প্রতি কনফিডেন্স কম থাকে, অ্যাভয়েড বায়োলজিক্যাল পার্টটাকে অ্যাভয়েড করে দাও। যদি তোমার কনফিডেন্স থাকে তো ডু বায়োলজি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু বায়োলজি ইম্পর্টেন্স পিএসসি এই মুহূর্তে কম দিচ্ছে। ইম্পর্টেন্স আর কোথায় দিচ্ছে? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট পার্টটাতে ইম্পর্টেন্স দিচ্ছে। এটা নিয়ে আমি একটু পরে তোমাদের আলোচনা করব। এখান থেকে ধরো নিয়ার অ্যাবাউট বায়োলজির মতন ইম্পর্টেন্স 15টার মতো কোশ্চেন থাকছে, দেখা যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 8টা প্রশ্ন চলে আসছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি থেকে। তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, দাদা তুমি বলছো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যে তো কম্পিউটার টেকনোলজি আছে, সেখান থেকে 7 থেকে 8টা প্রশ্ন আসে, তাহলে আরো 7 থেকে 8টা প্রশ্ন তো বাকি থাকছে, সেইগুলো কোন টেকনোলজি থেকে আসছে? আমি বলে দেবো তোমাদের কোন কোন টেকনোলজি থেকে কি ধরনের প্রশ্ন আসে। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে তোমাদের সাথে
আলোচনা করে দেবো কিছু কিছু, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে তোমার, আমি বলবো যারা বায়োলজিকে অ্যাভয়েড করবে তারা কিন্তু 6 নাম্বার পয়েন্টে এটাকে রাখবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, স্পেসিফিক্যালি কম্পিউটার টেকনোলজিটাকে, এবং যদি সম্ভব হয় বায়োলজি করতে পারো। আর যারা বায়োলজি থেকে বেশি গুরুত্ব দাও তারা বায়োলজিটাকে 6 পয়েন্টে রাখবে, এটাকে 7 পয়েন্টে রাখবে। আমি আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটাকে এই মুহূর্তে যেটা আলোচনা করলাম, একের পর এক আলোচনার মধ্যে আসবো। প্রথমেই আসবো আমরা ইভিএসটাকে নিয়ে। এখন দেখো, ইভিএস বা এনভায়রনমেন্ট সায়েন্স, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু প্রিলিমস পাস করার পরে এই প্রথমবার তোমরা ভাবছো এবার আমাদেরকে ইভিএস পড়তে হবে। যতদিন তোমরা প্রিলিমসের প্রিপারেশন নিয়েছিলে তোমরা হয়তো কোনোদিন ভাবোইনি যে আমাদের কি ইভিএস এনভায়রনমেন্ট সায়েন্স পড়তে হবে, এবং তোমাদের হয়তো এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে অনেকেরই এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে সেভাবে কোনো আইডিয়া নেই, ঠিক আছে। তো একটু আমি আগে বলে দিই যে এনভায়রনমেন্ট সায়েন্সটা তোমরা যদি এই কম সময়ের মধ্যে তৈরি করতে চাও তাহলে কোন বইগুলোকে ফলো করতে পারো। দেখো, মার্কেটে অনেক বই আছে, উইদাউট ইন ডাউট মার্কেটে প্রচুর ভালো ভালো বই আছে, বাট টিল নাও আমার যেটা মনে হয়েছে যে পিএসসির যে ধরনের যে প্যাটার্নের কোশ্চেন দেয় তাতে যদি ছোট একটা বই তোমরা পড়ে যাও বেটার হবে। খুব বড় বড় বইকে এই মুহূর্তে হাত না দেওয়াই ভালো। আমার মতে এই মুহূর্তে সবচেয়ে ভালো বই যেটা মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি বাই আরিহান্ট। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি বাই আরিহান্ট, এই বইটা আরিহান্টের, এটা সবুজ কালারের বই দেখবে আছে। ওই বইটা কিন্তু খুব ছোট, সাইজ খুব ছোট, এবং তোমরা অল্প সময়ের মধ্যে পড়তে পারো। এখনো চেষ্টা করলে তোমরা এনভায়রনমেন্ট ইকোলজি বইটা অনেকটাই পড়ে ফেলতে পারবে, ঠিক আছে। এবার দেখো, এনভায়রনমেন্ট ইকোলজি এটা একটা বই রয়েছে, আরেকটা বই আছে যে বইটা কিন্তু খুবই ভালো, কিন্তু এই বইটা তোমাদের কাছে যদি না থাকে তাহলে জটিলতা আছে। মানে এটা হচ্ছে তোমার দিনেশ পাবলিকেশন বলে একটা পাবলিকেশন আছে, সেই দিনেশ পাবলিকেশনের যে বায়োলজি বই, তাতে এনভায়রনমেন্ট একটা পোর্শন আছে, এনভায়রনমেন্টে তাতে পুরো এনভায়রনমেন্টের সিলেবাসটাকেই কভার করা আছে। আমার জাস্ট যেমন ধরো আমি আমার প্রিপারেশনের সময় এই বইটাকে আমি তোমার মানে ওই পোর্শনসটাকে আমি জেরক্স করে নিয়েছিলাম। তো তোমাদেরও যদি পসিবল হয় তোমরা এই বইটাকে জেরক্স করে নিয়ে পড়তে পারো, এটাও কিন্তু দুর্দান্ত লেখা, এই দিনেশ পাবলিকেশনের এনভায়রনমেন্ট ইকোলজি বইটা। তো এটা আমি তোমাদেরকে সেকেন্ড অপশন দিলাম, বাট এটা সবসময় মার্কেটে তোমরা নাও পেতে পারো, কারণ বায়োলজি বইটা ভীষণ মোটা, অনেক দামি বই। তো যদি পসিবল না হয় তাহলে এই মানে আরিহান্টের এনভায়রনমেন্ট ইকোলজি বইটা তোমরা কিন্তু করতে পারো। এবার একটা জিনিস দেখো, খুব ভালো করে মন দিয়ে দেখো যে এই যে এনভায়রনমেন্ট ইকোলজি, এখান থেকে কি ধরনের প্রশ্ন আছে, কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা একটু দেখতে হবে। তো দেখো, আমি তোমাদের সাথে একটুকু গোটা কয়েক প্রশ্ন আলোচনা করছি। এখন আমার কাছে যে পেপারটা খোলা আছে সেটা হচ্ছে WBCS মেন্স 2021 এর পেপারটা আছে। তাতে দেখা যাচ্ছে ইভিএস থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে। সেই ইভিএস থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো বেসিক্যালি কোন জায়গা থেকে দিয়েছে এটা আমাদের সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, শুধু 2021 নয়, আমি 2020 প্রশ্ন স্টাডি করেছি, 2019 প্রশ্ন স্টাডি করেছি, 2022 প্রশ্ন স্টাডি করেছি। আমি দেখেছি ম্যাক্সিমাম প্রশ্ন দিচ্ছে কিন্তু মানে স্পেসিফিক কিছু জায়গা থেকে। কম সময়ের মধ্যে তৈরি করতে হলে সব জায়গা তৈরি করতে পারবে না। তোমরা পড়ে যাবে পলিউশন অ্যান্ড ইটস কন্ট্রোল, এই যে জায়গাটা রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন এবং সেগুলোকে কি করে কন্ট্রোল করা হয়, এই জায়গা থেকে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ প্রশ্ন দিচ্ছে। এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, তোমার নয়েজ পলিউশন আছে, এই তিনটে পলিউশন মেন, কিছুটা তোমাদের সয়েল পলিউশন আলাদা করে বলতে পারো। এই জায়গাটা থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসছে এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন থেকে। এর সাথে রিলেটেড কি কি ডিজিজ রয়েছে, তোমার এখানে তোমার পলিউশনের সাথে যে এই এনভায়রনমেন্টাল পলিউশনের সাথেই রয়ে যাচ্ছে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন। এটা এনভায়রনমেন্টাল পলিউশনের সাথেই হয়ে যাচ্ছে, ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে সেই ব্যাপারটা রয়েছে। তার সাথে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আজকের দিনে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেই বিষয়টাও কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশনের সাথে জড়িয়ে আছে। তো ম্যাক্সিমাম প্রশ্ন পলিউশন থেকে আসছে, আর এইগুলো পলিউশনের সাব টপিক বলতে পারো, এই ওজোন লেয়ার ডিপ্লেশন বা গ্লোবাল ওয়ার্মিং। এই জায়গাটাকে কিন্তু তোমরা সবার আগে পড়ে ফেলবে। এনভায়রনমেন্ট ইকোলজি নিয়ে তোমাদের দেখবে যদি চ্যাপ্টার ধরে ধরে পড়তে চাও শেষ করতে পারবে না ভাই, এই কম সময়। যারা সবে শুরু করছে তারা পারবে না শেষ করতে। আমি বলবো সব ছেড়ে ছুড়ে আগে তোমরা পলিউশন পোর্শনসটা মানে পড়ে ফেলো, এই জায়গা থেকে তোমরা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট প্রশ্ন পেয়ে যাবে। আমি যদি তোমাদের 2021 প্রশ্ন বলি, দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন পলিউশন থেকে দিয়েছে। যেমন তোর প্রশ্নগুলো দেখো, খুব কমন প্রশ্ন, ইটাই ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ পয়জনিং অফ ইটাই ডিজিজ। এটার আরেক নাম হচ্ছে আউচ ডিজিজ বলা হয়। এটা এক ধরনের হাড়ের রোগ, যাতে মানে তোমার একটা বেশ ব্যথা হয় হাড়ে, ঠিক আছে। সেই যে ইটাই ডিজিজ, এটা কিসের কারণে হয়, কোন ধরনের দূষণ হয়, এটা একটা জল দূষণ ঘটিত রোগ, ঠিক আছে। এখানে মার্কিউরি আছে, আর্সেনিক আছে, ক্যাডমিয়াম আছে, সেলিনিয়াম আছে। এখানে অ্যান্সার হচ্ছে ক্যাডমিয়াম।
ঠিক আছে। তো এখানে একটা ঘটনা ঘটে, সেটা বলা হয় বায়োম্যাগনিফিকেশন, সেটাও কিন্তু এখানে সাথে রয়েছে। বায়োম্যাগনিফিকেশন, বায়ো অ্যাকুমুলেশন, এই কনসেপ্টগুলো কিন্তু এই পলিউশনের সাথে রিলেটেড। ঠিক আছে। তো এটা ক্যাডমিয়ামের দূষণের কারণে হয়, রাইট। দেখো আবার প্রশ্ন দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে। দেখো যেমন ধরো বলেছে হুইচ অফ দ্য সরি এখানে দিয়েছে যে ওজোন হোল ইজ লার্জেস্ট ওভার, কোন জায়গাতে ওজোনের যে হোলটা সবচেয়ে বড় দেখা যায়, নর্থ পোল, সাউথ পোল, আফ্রিকা, ইন্ডিয়া, কোন জায়গাতে ওজোন হোল ম্যাক্সিমাম। ঠিক আছে। তারপরে ধরার প্রশ্ন দিয়েছে যে সালফার ডাইঅক্সাইড স্মগ, স্মগ হচ্ছে স্মোক প্লাস ফগ একসাথে বলা হয়। সালফার ডাইঅক্সাইড স্মগ ইজ নোন অ্যাজ কলকাতা স্মগ, লন্ডন স্মগ, ভোপাল স্মগ, লস এঞ্জেলেস স্মগ। এই যে কনসেপ্টগুলো, লন্ডন স্মগ কোনটাকে বলা হয়, লস এঞ্জেলেস স্মগ কোনটাকে বলা হয়, তোমার স্মগ কত প্রকারের হয়। ঠিক আছে। এইগুলো কিন্তু সমস্ত এয়ার পলিউশনের মধ্যে তোমাদেরকে পড়তে হবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বলবো পলিউশন পার্টটাকে খুব ভালো করে পড়ে ফেলো, তোমরা অনেকগুলো কিন্তু প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। যেমন ধরো আবার প্রশ্ন দিয়েছে দ্য ফার্টিলিটি অফ সয়েল ইজ রিডিউসড বাই, কোন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সয়েল ফার্টিলিটিটা কিন্তু কমে যায়, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, কোন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সয়েল ফার্টিলিটিটা রিডিউস করে যায়। যেমন ধরো একটা প্রশ্ন দিয়েছে এয়ার পলিউশন কজেস, এয়ার পলিউশন কজেস এ গ্লোবাল ওয়ার্মিং, বি রেসপিরেটরি প্রবলেম, সি সয়েল ইরোশন, ডি নান অফ দি অ্যাবাভ। ঠিক আছে। তো এগুলো 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 তোমাদের খুবই খুবই কমন মানে টপিক বলা যেতে পারে, খুবই কমন টপিক যে এয়ার পলিউশনের ফলে কি কি হতে পারে, যদি বায়ু দূষণ হয়, বায়ু দূষণের ফলে কি কি ঘটনা ঘটতে পারে। ঠিক আছে। তো দেখো এখানে এখানে তোমার ধরো রেসপিরেটরি প্রবলেম, এটা বায়ু দূষণের একটা খুব কমন ইম্প্যাক্ট, তোমাদের শ্বাসনালীতে সমস্যা হবে, এটা বোঝার কিছু নেই। হ্যাঁ, এয়ার মানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নও কিন্তু বায়ু দূষণের একটা একটা মানে বলা যেতে পারে তার একটা প্রভাব বায়ু দূষণের এখানে রয়েছে, কিন্তু ডাইরেক্ট প্রভাব হচ্ছে রেসপিরেটরি প্রবলেম। এবারে দেখো, তো এই ধরনের কিন্তু এয়ার পলিউশন থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের দিচ্ছে, এবং শুধুমাত্র তাই নয়, এয়ার পলিউশন শুধু নয়, ওয়াটার পলিউশন থেকে দিচ্ছে, ইভেন সয়েল পলিউশন থেকে দিচ্ছে, এবং নয়েজ পলিউশন থেকে দিচ্ছে। এবং নয়েজ পলিউশন থেকে একটা প্রশ্ন আমি বলছি, 2015 সালে মেন্সে এসেছিল যে যে তোমার যে নয়েজ পলিউশনকে কোন টেকনিকে মানে গ্রিন মানে কোন টেকনিকে সেটাকে রিডিউস করা হয়, তাতে একটা অ্যান্সার থাকে গ্রিন মাফলার। সো গ্রিন মাফলার এটা কি জিনিস? গ্রিন মাফলার হচ্ছে যে দেখবে আজকের দিনে দেখবে বড় বড় রাস্তাতে, যেমন ধরো সল্ট লেকে বা যেমন ধরো নিউ টাউনে মানে যেখানে আধুনিক মানে ভাবে রাস্তাগুলো তৈরি করা হচ্ছে, সেখানে রাস্তার মাঝে দেখবে প্রচুর গাছ লাগানো হয়। এই গাছগুলো কেন লাগানো হয়? এক তো তোমার এয়ার পলিউশনকে কন্ট্রোল করা তো বটেই, তার সাথে সাথে নয়েজ পলিউশনও এই গাছগুলো কন্ট্রোল করে, এবং এইগুলোকে বলা হয় থাকে গ্রিন মাফলার টেকনিক। তাহলে যে গ্রিন মাফলার টেকনিক এটা কি কাজ ইউজ করা হয়? টু রিডিউস নয়েজ পলিউশন। তো এই ধরনের কিছু কিন্তু প্রশ্ন তোমাদের আসে এবং যেগুলো এসেছে। ঠিক আছে। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে এয়ার আমি বললাম পলিউশন শুধুমাত্র নয়, এর কন্ট্রোল থেকে প্রশ্ন আসে। এর কন্ট্রোল থেকে যে প্রশ্নগুলো আসে তাতে পলিউশন কন্ট্রোলিং মেকানিজম যেমন রয়েছে, যেমন একটা প্রশ্ন আছে এখানে, যেমন ধর এখানে প্রশ্ন দিয়েছে একটা, টেট্রা ইথাইল লেড ওয়াজ কামিং আউট ফ্রম, টেট্রা ইথাইল লেড যেটাকে আমরা টেল বলছি, এটা কি থেকে নির্গত হয়? যেমন দিয়েছে হসপিটাল ওয়েস্ট, হসপিটালের যে আবর্জনা সেখান থেকে হয়, এক্সজস্ট অফ অটোমোবাইল, যে আমাদের গাড়িগুলো যাচ্ছে তার এক্সজস্ট থেকে, তার ধোঁয়া থেকে হয়, সি হচ্ছে ওয়েস্ট ডাম্পিং, ডি হচ্ছে ওপেন ডাম্পিং। আমি উত্তরটা যেমন বলিয়ে দিচ্ছি, যেমন টেট্রা ইথাইল লেড এটা কি থেকে হয়? এটা বেসিক্যালি অটোমোবাইল এক্সজস্ট থেকে হয়। যেমন আগে আগে আমাদের যে পেট্রোল থাকতো না, পেট্রোলে অ্যান্টি নকিং এলিমেন্ট হিসাবে পেট্রোলের গাড়ি থেকে দেখবে খুব কম্পন হতো, আগে খুব কাঁপতো, সে কাঁপুনিটাকে রিডিউস করার জন্য অ্যান্টি নকিং এলিমেন্ট হিসাবে কিন্তু ইউজ করা হতো টেট্রা ইথাইল লেড, আগে ইউজ করা হতো। তো এতে প্রবলেমটা কি হতো? এই 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 তখন যে গাড়ির ধোঁয়া বেরোতো, সেই গাড়ির ধোঁয়াতে কিন্তু বেরিয়ে আসতো একটা খুব মেজর এয়ার পলিউটেড একটা এলিমেন্ট যার নাম হচ্ছে লেড। লেড কিন্তু খুব ডেঞ্জারাস একটা মানে পলিউটেন্ট, খুব ডেঞ্জারাস পলিউটেন্ট লেড। ঠিক আছে। তো সেই লেডটা বেরিয়ে আসতো যেটা কিন্তু প্রচন্ডভাবে বায়ু দূষণ করতো। সেই এত বর্তমান দিনে তাই কি হচ্ছে, যে অ্যান্টি নকিং এলিমেন্ট হিসেবে পেট্রোলে কিন্তু টেট্রা ইথাইল লেড ইউজ করা হচ্ছে না, আজকের দিনে ইউজ করা হচ্ছে তোমার টার্সিয়ারি অ্যালকোহল বলে একটা বস্তু, সেটা আজকের দিনে ইউজ করা হচ্ছে। ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের প্রশ্নে আসছে, বা এগুলো তোমাদের প্রশ্নে আসে। ঠিক আছে। আচ্ছা,
এবারে এবার আর একটা জায়গা আছে, আমি বললাম এর কন্ট্রোলিং মেকানিজম থেকে, এর কন্ট্রোলিং মেকানিজম থেকে কিছু কিছু অ্যাক্ট থেকেও কিন্তু প্রশ্ন আসে, কিছু অ্যাক্ট থেকে প্রশ্ন আসে, আমি সেটা পরে তোমাদের বলছি। তাহলে দেখো, একটা হচ্ছে পলিউশন অ্যান্ড ইটস কন্ট্রোল, একটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন। ওজোন লেয়ার ডিপ্লেশন থেকে তো মাল্টিপল প্রশ্ন আসে। কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? একটা প্রশ্ন আসতেই পারে, লেটস সে ধরো যে ওজোন লেয়ার ডিপ্লেশন কোন কোন গ্যাসের জন্য হয়, ওজোন লেয়ার ডিপ্লেশন মানে কোন ধরনের ওজোন গ্যাস, কোন ধরনের ওজোন গ্যাস, মানে ওজোন লেয়ারের কাজ কি, এটা প্রশ্ন আসে। বা ওজোন কত রকমের হয়, গুড ওজোন বা ব্যাড ওজোন, এগুলো কি জিনিস। আমাদের আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারিক লেয়ারে যে ওজোনটা থাকে, যেটাকে স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন বলা হয়, সেটা গুড ওজোন। যে লেয়ারটা আজকের দিনে ডিপ্লেশন হচ্ছে, এইটা কিন্তু ভালো ওজোন। আবার আমাদের একদম নিচের গ্রাউন্ডেড লেয়ারে, আমাদের নিচের লেয়ারে যে ওজোনটা রয়েছে, সেটাকে বলা হয় থেকে ব্যাড ওজোন, সেটা আবার খারাপ ওজোন। ঠিক আছে, তো এইভাবে গুড ওজোন, ব্যাড ওজোন, এই বিষয়গুলো আসে। ওজোন লেয়ার ডিপ্লেশন থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কিন্তু পলিউশন এন্ড ইটস কন্ট্রোল। তাহলে এয়ার পলিউশন সবচেয়ে বেশি পড়ছে, তারপর পড়ছে ওয়াটার পলিউশন। যেমন ওয়াটার পলিউশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থেকে যে কি প্রশ্ন আসছে, যেটা এখানে এসছে, ঠিক আছে, যে প্রফিউজ গ্রোথ, এখানে একটা প্রশ্ন দিয়েছে, প্রফিউজ গ্রোথ অফ অ্যাকোয়াটিক ভেজিটেশনস দ্যাট অফেন চেঞ্জ of the color of the water body is known as acute pollutions of profuse growth of aquatic vegetations that often changes the color of water body is known as, সেটাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম, সেটাকে বলা হচ্ছে ইউট্রিফিকেশন, সেটাকে বলা হচ্ছে ফার্মান্টেশন, সেটাকে বোথ এ এন্ড বি। দেখো, যেটাই অ্যালগাল ব্লুম সেটাই কিন্তু ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশনের ফলেই কিন্তু অ্যালগাল ব্লুম হয়। তো এই যে ইউট্রিফিকেশন কনসেপ্টটা, যেটাকে আমরা বলছি বেসিক্যালি ইউট্রিফিকেশন মানে কি, দেখবে যে পুকুরে অনেক সময় মানে ডোবাতে, যেখানে যেখানে প্রচুর, যে জলটা প্রচুর দূষিত হয়ে যায়, যেখানে প্রচুর দেখবে যে দূষিত জল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কচুরিপানায় সেই জায়গাটা ছেয়ে যায়। এই যে কচুরিপানায় জায়গাটা ছেয়ে গেল, প্রচুর ধরনের ওই মানে অ্যালগিতে পুরো পুকুরটা ভর্তি হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। এবং এর পিছনে যে রিজনটা কাজ করছে সেটা হচ্ছে কিন্তু ইউট্রিফিকেশন। সো ইউট্রিফিকেশন, অ্যালগাল ব্লুম, এই কনসেপ্টগুলো কিন্তু ওয়াটার পলিউশনের সাথে জড়িয়ে আছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি যে কটা পয়েন্ট বলছি এগুলো সবই কিন্তু তোমরা এনভায়রনমেন্ট ইকোলজি বইটাতে কিন্তু পেয়ে যাবে। তাই এই বইটা থেকে যাদের কাছে টাইম হাতে কম আছে, এই বইটা থেকে কিন্তু তোমরা পলিউশন পোরশনসটা সবার আগে পড়ে ফেলো, পলিউশন পোরশনসটা। ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট টপিক হবে। নাও নেক্সট, অ্যাপার্ট ফ্রম দ্যাট গ্লোবাল ওয়ার্মিং তো ওখানে রয়েছে। এবারে তোমরা কোন জায়গাটা পড়বে, এবারে কিছু আদার্স জায়গা আছে যেগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি যে জায়গাগুলো থেকে আবার প্রশ্ন আসছে, সেটা হচ্ছে তোমার বিভিন্ন রামসার সাইট থেকে প্রশ্ন আসছে। রামসার সাইট স্পেসিফিক্যালি যে ওয়েস্ট বেঙ্গলের যে রামসার সাইটটা আছে, সেখান থেকে প্রশ্ন বেশ কিছু আসে। রামসার সাইট মানে কি, যেটা আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বলা হচ্ছে। দরকার পড়লে আলাদা করে উইকিপিডিয়া থেকে জায়গাটা একটু পড়ে নিতে পারো। আমাদের কলকাতার যে রামসার সাইট, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, তোমরা রামসার সাইট বেসিক্যালি কিসের সাথে যুক্ত? ওয়েটল্যান্ডের সাথে যুক্ত, রাইট, ওয়েটল্যান্ড কনভেনশনের সাথে যুক্ত। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা জায়গা আছে যেটা আমার একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে তোমার বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে, এনভায়রনমেন্টাল অ্যাক্ট। প্রত্যেক বছরই দেখছি একটা বা দুটো করে এনভায়রনমেন্টাল অ্যাক্ট থেকে প্রশ্ন দিয়েছে। যেমন আমি যদি 2021-এর কথাই বলি, তাহলে প্রশ্ন দিয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার অফ, কোন ইয়ারে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টটা পাস হয়েছিল? 2002, 1986, 2010, 1981। আমার যতদূর মনে পড়ছে 1986-এ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টটা পাস হয়েছিল। এটা একটু বলে দিই আমি। দেখো, এই ধরনের প্রশ্ন থেকে মানে তোমাদেরকে একটু কিভাবে পড়তে হবে একটু বুঝে নেওয়া দরকার। দেখো, 1984-এ একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ভূপাল গ্যাস ট্র্যাজেডি, যেটার উপর তোমাদের কিছুদিন আগে একটা ওয়েব সিরিজও বেরিয়েছে, রাইট। সেই যে ভূপাল গ্যাস ট্র্যাজেডি, এই যে ঘটনাটা ঘটেছিল 1984-এ ঘটেছিল, সেই ভূপাল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী গ্যাস কোনটা ছিল? তার জন্য দায়ী গ্যাস ছিল এমআইসি, মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাসটা তার জন্য দায়ী ছিল। তাহলে এটা একটা ওয়ান কাইন্ড অফ মানে পলিউশনের কারণে এই ঘটনাটা ঘটেছে। তার পিছনে ঘটনা যাই ঘটুক, ইউনিয়ন কার্বাইড বলে একটা ফ্যাক্টরি থেকে এই গ্যাসটা বেরিয়েছিল, এবং এই মিথাইল আইসোসায়ানেট গ্যাসের প্রভাবে কিন্তু ভূপালে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল, যেটাকে বলা হয় ভূপাল গ্যাস ট্র্যাজেডি। এই গ্যাসটা পুরো ভূপাল শহর জুড়ে ছড়িয়ে গেছিল। তো 1984-এর এই
ভূপাল গ্যাস ট্রেজেডির পরেই কি হলো, ইউনিয়ন কার্বাইডের কারখানাটাকে বন্ধ করে দেওয়া হলো, এবং এই ধরনের ঘটনা যাতে ফার্দার না ঘটে তার জন্য কিন্তু 1986 নিয়ে আসা হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, আমার যদ্দূর মনে পড়ছে। ঠিক আছে, তো দেখো এই এই জায়গাগুলো যদি একটুকু বুদ্ধি করে পড়ে যাও তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন তোমাদের আসছে, এবং এই জায়গাগুলো থেকে প্রশ্ন ঘুরিয়ে ফিরে প্রতি বছর এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এক বছর হলো কোন বছর এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে এসেছিল, পরের বার দিয়ে দিল এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আসার পিছনে কোন দুর্ঘটনা দায়ী, বা একবার প্রশ্ন দিয়ে দিল ভূপাল গ্যাস ট্র্যাজেডি কোন ইয়ারে হয়েছিল, বা কোন গ্যাসের প্রভাবে ভূপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছে, এটসেট্রা এটসেট্রা। প্রশ্ন যাই দেখ তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, আমি যদি 2020 প্রশ্ন একটু যাই, আমি দু একটা প্রশ্ন আবার একটা অন্য ইয়ার নিয়ে একটু স্টাডি করে দেখে নেওয়া যাক। দেখো 2020 প্রশ্ন দেখছি সেম ধরনের, প্রচুর প্রশ্ন দিয়েছে তোমার তোমার পলিউশনস থেকে। ঠিক আছে, প্রচুর প্রশ্ন দিয়েছে, প্রচুর প্রশ্ন। যেমন বিওডি স্ট্যান্ডস ফর হোয়াট, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটার সাথে কি জড়িয়ে আছে, ইউট্রোফিকেশন কনসেপ্টটা জড়িয়ে আছে। ঠিক আছে, যেমন ধরো প্রশ্ন দিয়েছে মোস্ট অ্যাবান্ডেন্ট পলিউটেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যামাং হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের মধ্যে সবচেয়ে বেশি কোন হাইড্রোকার্বনটা মানে কোন পলিউটেন্টটা রয়েছে, মিথেন, প্রোপেন, বিউটেন, বেঞ্জোপাইরিন। ঠিক আছে, আচ্ছা বেঞ্জোপাইরিন সম্বন্ধে একটা কথা বলে দিই। এই বেঞ্জোপাইরিন এই যে এলিমেন্টটা, এটা কি ধরনের দূষণ ভাবো, যে এগুলো বেসিক্যালি হয় পোড়া তেল থেকে হয়। যে আমরা যে চপ বা সিঙ্গাড়া খাই, সেই চপ বা সিঙ্গাড়াতে কি হয়, একই তেলে বারবার দেখবে যে তেল চেঞ্জ করা হচ্ছে না, কিন্তু বারবার সে একই তেলকে পুড়িয়ে একবার চপ ছাঁকা হলো, আবার সেখানে আবার নতুন করে চপ ছেড়ে দেওয়া হলো। তাহলে কি হচ্ছে, একই তেলে বারবার চপটাকে ফেলা হচ্ছে, নতুন চপ তৈরি করা হচ্ছে, কিন্তু তেলটা তো একই তেল কি হচ্ছে বারবার পুড়ছে। যখন একই তেল বারবার পুড়ে তখন সেখান থেকে বেঞ্জোপাইরিন নামের একটা ক্যান্সারাস একটা কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি হয় বেঞ্জোপাইরিন। এটা কিন্তু ক্যান্সারের কারণ বেঞ্জোপাইরিন। তাই অনেক ক্ষেত্রে কিন্তু যদি চপ খাও, চপ খেলেও ক্যান্সার হতে পারে। যাই হোক, আচ্ছা দেখো এই জায়গা থেকে এই ধরনের প্রশ্ন দিচ্ছে, এবং বাকি অনেক প্রশ্ন দিয়েছে। লেয়ার অফ ওজন ইজ প্রেজেন্ট, আমি যেটা বললাম ওজন লেয়ারটা কোথায় রয়েছে, আমি একটু আগে বললাম ওজন দু রকমের হয়, গুড ওজন, বেড ওজন। দেখো প্রশ্ন দিয়েছে ওজন লেয়ার কোথায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। কোথায় থাকে ওজন লেয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজনটা থাকে সেটাকে বলা হচ্ছে গুড ওজন, যেটা কিন্তু আলট্রাভায়োলেট রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। তোমাদের প্রশ্ন এটা দিয়ে দিতে পারে, তাহলে এখান থেকে দেখো যে আলট্রাভায়োলেট রশ্মি যদি পৃথিবীতে ঢোকে তাহলে কি ধরনের ক্যান্সার ডিজিজ মানুষের হতে পারে, কোন ক্যান্সার হতে পারে বলো তো। এটাও প্রশ্ন এসেছে 2015 সালের বা 16 সালের মেন সেই প্রশ্নটা এসছে। এইটার অ্যান্সার হচ্ছে স্কিন ক্যান্সার হবে। স্কিন ক্যান্সার কিন্তু মানে স্কিন ক্যান্সারকে অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি বলা হয় থেকে মেলানোমা ক্যান্সার বলা হয় থেকে। কেন বলা হয় থেকে, কারণ আমাদের স্কিনের যে কালার, সেই কালারটা একটা রঞ্জক পদার্থের দ্বারা হয়, যার নাম হচ্ছে মেলানিন রঞ্জক পদার্থ। সেই মেলানিন রঞ্জক পদার্থ উপর যদি ক্যান্সার হয় তখন সেটাকে বলা হয় থেকে মেলানোমা ক্যান্সার। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিচ্ছে। আমি বলতে চাইছি তোমরা পলিউশনসটাকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো, তারপর রামসার সাইট। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমাদের আরো দু একটা জায়গা একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, আমি যেটা আরেকটা বললাম এনভায়রনমেন্টাল অ্যাক্ট গুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেমন আমি আবার বলছি, যেমন ধরো 2021 সালে প্রশ্ন দিয়েছিল ইটাই ডিজিজ নিয়ে, আবার 2020 সালে প্রশ্ন দিয়েছে মিনামাটা ডিজিজ কি কারণে হয়। প্রায় সিমিলার জিনিস। মিনামাটা ডিজিজও হচ্ছে বায়োম্যাগনিফিকেশনের কারণে হয়। মিনামাটা হচ্ছে এখানে দিয়েছে আর্সেনিক, মার্কিউরি, অর্গানিক কম্পাউন্ডস, তোমার ডিজলভ মানে আর্সেনিক হোয়াট কাইন্ডে হয়, সেটা হচ্ছে তোমার মিনামাটা ডিজিজের পিছনে কারণ হচ্ছে মার্কিউরির কারণে হয়। রাইট, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে এখানে যেটা হয় সেটা একটু বলে দেওয়া ভালো। সেটা হচ্ছে যে এখানে কিন্তু যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে ওইগুলো সম্বন্ধে একটু ইনফরমেশন কালেক্ট করে নিতে হবে। ওটা তোমরা ওই বইয়েও পেয়ে যাবে বা যে কোনো তোমাদের জিকে ম্যানুয়ালে পাবে। বিভিন্ন ন্যাশনাল পার্ক, বিভিন্ন টাইগার যেগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ যেগুলো আছে সেগুলো কোন লোকেশনে আছে, কত সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল, বা সেখানে যদি কোনো পার্টিকুলার কোনো যদি বিশেষ বৈশিষ্ট্য থাকে কোনো ন্যাশনাল পার্কের, তাহলে সেইটা একটু জেনে রাখতে হবে। যেমন ধরো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা প্রায় তোমাদের প্রশ্ন আছে, এটা কোথায় অবস্থান করছে, বলতে পারবে কোথায় অবস্থান করছে, বেসিক্যালি কেরালাতে অবস্থান করছে। তো এই প্রশ্নগুলো আছে। কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে, এটা তোমার দিয়েছে, এখানেই দিয়েছে। আমি যেটা দেখলাম যে কানহা ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছি 2020 সালের প্রশ্ন দিয়েছে কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে। এখানে প্রশ্ন দিয়েছে, ধরো ন্যাশনাল পার্ক থেকে আবার প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে তোমার দিয়েছে দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় টাইগার রিজার্ভ কোনটা। তো এই ধরনের প্রশ্ন তোমাদের দেবে। ঠিক আছে, বা এরকম দিতে পারে যে তোমার এরকম দিতে পারে যে ধরো লেটসে সুন্দরবন টাইগার রিজার্ভ এটা 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 মানে কি জন্য বা কোন ধরনের টাইগারের জন্য এই টাইগার রিজার্ভটা ফেমাস। রয়্যাল বেঙ্গল টাইগার আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, তার বিজ্ঞানসম্মত নামও পড়তে পারে।
ওকে, তো এই ধরনের প্রশ্ন দিচ্ছে, বেশ কিছু প্রশ্ন দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসছে পলিউশন থেকে। যেমন পলিউশন থেকে ধর আরো প্রশ্ন দিয়েছে যে 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 দিয়েছে পেলিং অফ ওজন আমব্রেলা ইজ ডিউ টু পিলিং অফ ওজন আমব্রেলা, বা ওজন আমব্রেলাতে যে ওজন, যে আমাদের ওজন তো একটা ছাতার মতো, বা ওজন লেয়ারটা একটা ছাতার মতো আমাদের মাথার উপর, ওই ওজন লেয়ারটাতে যে ছিদ্র হয়ে যাচ্ছে, পিলিং হয়ে যাচ্ছে, সেটা কি জন্য হচ্ছে? সিএফসির জন্য হচ্ছে, প্যানের জন্য হচ্ছে, CO2 জন্য হচ্ছে, কোল বার্নিং এর জন্য হচ্ছে। তো বেসিক্যালি ক্লোরোফ্লোরোকার্বন একটা মেজর জিনিস, যের কারণে কিন্তু ওজনটা কিন্তু ওজন লেয়ারটা কিন্তু ডিস্টার্ব হয়। ঠিক আছে, ওজন লেয়ারের ফিলিং হয়। ওকে, আচ্ছা, এবারে এবারে আমরা যেটা আমরা যে পয়েন্টে চলে যাব সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স। আমরা মোটামুটি বুঝতে পারলাম এই জায়গাগুলো তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা চাইলে এরপর যদি সময় থাকে তখন তোমরা এনভায়রনমেন্ট ইকোলজির বাকি জায়গাগুলো পড়বে, বাট না হলে এই জায়গাটা কিন্তু ফোকাস করে পড়তে হবে। এরপর যে পয়েন্টটাতে আমরা যাব সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্সের পরে, সেটা হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের জন্য আমরা কোন কোন জায়গাগুলোকে ফলো করব? দেখো, জেনারেল নলেজের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে জিকের ক্ষেত্রে ভীষণই ভাইটাল, সেটা হচ্ছে তরুণ গোয়েলের যে জিকে ম্যানুয়ালটা আছে। তোমরা যদি তোমাদের কাছে তরুণ গোয়েলের জিকে ম্যানুয়াল থাকে, তো ওখানে যে জিকে পোর্শনসটা রয়েছে খুব বেশি হলে হার্ডলি তোমার 30-40 পেজের জিকের কিছু টপিক আছে, সেইগুলোকে সবার প্রথমে পড়ে নেবে। এই দেখো, আমার কাছে তরুণ গোয়েলের জিকে ম্যানুয়াল বইটা আছে, তরুণ গোয়েলের জিকে মানে তরুণ গোয়েলের বইটা আছে। এই জিকে ম্যানুয়াল বইটাতে তোমাদের কিন্তু জিকের একটা আলাদা পোর্শনস দেওয়া আছে। জিকের সেই জিকের যে পোর্শনসটা দেওয়া আছে, দেখো লাস্টে জেনারেল নলেজ বলে একটা পোর্শনস আছে। এখানে যে টপিকগুলো আছে না, আমি দেখেছি এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন চলে আসে। ঠিক আছে, জাস্ট খুব বেশি পাতা নেই এখানে, মোটামুটি সবকটা এরিয়া কি এরা গুরুত্ব, মানে সবকটা এরিয়া কি কভার করেছে। ন্যাশনাল ইম্পর্টেন্ট ডেটস দিয়েছে এখানে, এখানে দিয়েছে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, লাইক একটা প্রশ্ন ধরো দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ। যেমন ধরো একটা প্রশ্ন ধরো দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, ফার্স্ট ফিমেলের উপর অনেকগুলো দিয়েছে, যেমন দ্য ফার্স্ট ওমেন আইপিএস অফিসার কে ছিলেন, যেমন দিয়েছে দ্য ফার্স্ট ওমেন তোমার এয়ার ভাইস মার্শাল কে ছিলেন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে, এইগুলো এখানে দিয়েছে এখানে বিভিন্ন রিলিজিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড এবং তার ফাউন্ডার সম্বন্ধে দিয়েছে, এবং কোথায় সেটা তৈরি হয়েছিল এটা দিয়ে দিয়েছে। তারপর আছে ক্যাপিটালস এন্ড কারেন্সিস, বিভিন্ন দেশ এবং তাদের সেই দেশের যে কারেন্সি সেগুলো আলাদা করে পর দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু অনেক সময় প্রশ্ন আছে, সব কটা লাগে না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ভারতের সাথে যাদের বৈদেশিক সম্পর্ক আছে সেই সব দেশের কারেন্সিগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট কারেন্সি আমি দেখেছি বেশি আসে, যেমন ধরো একটা আমি বলছি যে কারেন্সিগুলো আমি দেখেছি অনেক সময় এসেছে, সেটা হচ্ছে লেটসে ধরো খুবই এসছে, ধরো এটাই আসে যে তোমার ভুটানের কারেন্সি কি, নাগাল ট্রাম, এটা অনেকবার এসছে। যেমন চায়নার কারেন্সি কি, ইউয়ান। ঠিক আছে, ইন্দোনেশিয়ার কারেন্সি কি, রুপিয়া। ইরানের কারেন্সি কি, রিয়াল। এইগুলো কিন্তু খুব প্রশ্নে আসে। ঠিক আছে, তাহলে বিভিন্ন দেশ এবং তাদের কারেন্সিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এরপর এখানে ইউনাইটেড নেশনের বিভিন্ন অর্গানাইজেশন থেকে টপিক দিয়েছে, ইউনাইটেড নেশনের বিভিন্ন অর্গানাইজেশন, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট দিয়েছে জেনারেল অ্যাসেম্বলি থেকে, জেনারেল অ্যাসেম্বলি এবং তোমার এখানে হচ্ছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা দা হেগে আছে, অর্থাৎ বিশ্ব আদালত। এইগুলো থেকে এখানে কিন্তু একটা ছোট্ট করে পয়েন্ট 1.5 পাতার মতো দিয়েছে, একবার চোখ বুলিয়ে নিও, আমি শিওর তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, আর কিছু ইম্পর্টেন্ট ইউএন এজেন্সি, সেগুলো আলাদা করে একটা ছকের মতো করে দেওয়া আছে। নেম অফ এজেন্সি কত সালে তৈরি হয়েছিল, হেডকোয়ার্টার কোথায়, পারপাস কি, বেসিক্যালি যেমন ধরো WHO, এটা প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে তৈরি হয়েছিল, 1948। এরকম প্রশ্ন দিতেই পারে যে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। এরকম প্রশ্ন দিতে পারো না, এই ধরনের প্রশ্ন দিয়েছে। তোমাদের প্রশ্ন দিতে পারে যে লেটস সে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, প্যারিস। এই ধরনের প্রশ্ন দেয়। ঠিক আছে, এখানে অন্যান্য যে আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, লাইক তোমার কমনওয়েলথ হতে পারে, তোমার ADB হতে পারে, তোমার এশিয়ান হতে পারে, এইগুলো থেকে প্রশ্ন আসে। G20 হতে পারে, এইগুলো নিয়ে তাদের হেডকোয়ার্টার কোথায় বা কোন কোন দেশের সাথে জড়িয়ে আছে এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে, সেইগুলো কিন্তু এখানে একসাথে পরপর দেওয়া আছে। এগুলো তোমাদের আসে। এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে স্পেস সম্বন্ধে দেওয়া আছে, স্পেস প্রোগ্রামগুলো সম্বন্ধে দেওয়া আছে, খুব সুন্দর করে স্পেস সম্বন্ধে কিছু পয়েন্টস দেওয়া আছে। ঠিক আছে, যে জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আছে জিকে, সেটা হচ্ছে তোমার আর্ট এন্ড কালচার থেকে। তো আর্ট এন্ড কালচারের উপর এখানে বেশ কিছু জায়গা দেওয়া আছে, যেমন ধরো বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্স, বিভিন্ন লোকাল ড্যান্স সম্বন্ধে দেওয়া আছে, বিভিন্ন ফোক বা ট্রাইবাল ড্যান্স সম্বন্ধে দেওয়া আছে। যেমন ধরো প্রশ্ন একটা দিচ্ছে, লেটস সে আমি বলছি যে ধরো তোমার
ডান্ডিয়া রস, এই ডান্সটা কোথাকার ড্যান্স, ঠিক আছে? বা ধরো বলা হচ্ছে বিহু, বিহু কোথাকার ড্যান্স, কথক কোথাকার ড্যান্স, কথকলি কোথাকার ড্যান্স, কুচিপুডি কোথাকার ড্যান্স, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে, ঠিক আছে? কিছু কিছু তোমার লোকাল ড্যান্স সম্বন্ধ আছে, মানে কাজরি, কাজরি একটা লোকাল ড্যান্স, এটা কোথাকার লোকাল ড্যান্স, কোথাকার ট্রাইবাল ড্যান্স, ঠিক আছে? গিধা, গিধা তো অনেকবার প্রশ্ন এসেছে, গিধা এবং ভাংরা এটা কোথাকার লোকাল ড্যান্স? গিধা হচ্ছে ওমেনদের ক্ষেত্রে, ভাংরা হচ্ছে ম্যানদের ক্ষেত্রে, বুঝতে পারছো? পাঞ্জাবে এটা হয়, পাঞ্জাবের লোকাল ড্যান্স, ঠিক আছে? এবার বিভিন্ন ইম্পর্টেন্ট ড্যান্সার্স এবং কোন ফিল্ডের ড্যান্সার্স, যেমন এটা বলে দিল হয়তো যে বিরজু মহারাজ ইনি কোন ড্যান্সের জন্য বিখ্যাত, তিনি কথক ড্যান্সের জন্য বিখ্যাত, ঠিক আছে? বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং সেই ইনস্ট্রুমেন্ট কে বাজাতেন, যেমন ধরো মানে ইনস্ট্রুমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড ইনস্ট্রুমেন্টালিস্ট কে ছিলেন, এগুলো কিন্তু প্রশ্ন আছে, এগুলো কিন্তু পরপর এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি বলবো এই জায়গাটা যদি একবার চোখ বুলিয়ে নাও তোমাদের কিন্তু খুব হেল্প হবে মানে কামিং এক্সামিনেশনে, ঠিক আছে? ইন্ডিয়ান ডিফেন্স থেকে আলাদা করে দিয়েছে, ডিফেন্স থেকে তোমাদের কিছু প্রশ্ন আছে, সেখানে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, জায়গাগুলো থেকে আলাদা আলাদা করে দিয়েছে, চোখ বুলিয়ে নেবে, আমি আর বেশি বলছি না, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে জেনারেল নলেজে যে পোর্শনসটা আছে এটা আমি বলবো খুব ভাইটাল তোমাদের পয়েন্টস। এখানে দেখো তোমাদের যে অ্যাওয়ার্ডস, অনার্স, প্রাইজেস এখান থেকে আলাদা করে টপিক করে দিয়েছে, বিভিন্ন অ্যাওয়ার্ডস থেকে তোমাদের প্রশ্ন আছে, আমি একটু এখনই তোমাদের কিছু প্রশ্ন দেখাবো, ঠিক আছে? আর কি আছে এখানে, অলিম্পিক থেকে আলাদা করে দিয়েছে এবং বিভিন্ন স্পোর্টস, সেই স্পোর্টস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। স্পোর্টস থেকে কি কি ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে বিভিন্ন ট্রফি, কোন ট্রফিটা কোন স্পোর্টসের সাথে জড়িয়ে আছে, ইভেন কোন স্পোর্টসে কতজন প্লেয়ার খেলে এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আছে। যেমন ধরো প্রশ্ন আছে কাবাডিতে কতজন প্লেয়ার খেলে, 7জন প্লেয়ার খেলে, খোখোতে কতজন প্লেয়ার খেলে, 9জন প্লেয়ার খেলে, ভলিবলে কজন প্লেয়ার খেলে, 6জন প্লেয়ার খেলে। তো এই ধরনের প্রশ্ন আসে। ইভেন তোমাদের একটা একটা প্রশ্ন আমি বিভিন্ন সময় আসতে দেখেছি, মেজারমেন্ট অফ স্পোর্টস ফিল্ড, কোন স্পোর্টসের জন্য যে ফিল্ড তৈরি হয়, যে মাঠটা তৈরি হয় তার মেজারমেন্ট কি, এটা থেকেও তোমাদের প্রশ্ন আসে। যেমন ধর কাবাডি ক্ষেত্রে 13x10 মিটার এইভাবে ফিল্ডটা তৈরি হয়। যদি বলা হয় থাকে যে তোমার ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু ধরো ব্যাডমিন্টন কোর্টটা হচ্ছে 13.42 × 5.18, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এখানে পরপর দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, চোখ বুলিয়ে নাও। বিভিন্ন স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েটেড বিভিন্ন যে সাউন্ড গুলো সেখান থেকে প্রশ্ন আছে, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন ধরো লেটসে একটা প্রশ্ন আসতেই পারে যে ধরো লেটসে তোমাদের বলা হলো যে ড্রিবল এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত, ফুটবল খেলার সাথে যুক্ত, খুব ভালো ড্রিবলার হচ্ছে মেসি, খুব ভালো ড্রিবলার, এই ধরনের প্রশ্ন আসতেই বলে যে হুক বা পুল এই শব্দগুলো কোন খেলার সাথে যুক্ত, এগুলো হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত, হুক একটা শট, পুল একটা শট, রাইট? তোমাদের প্রশ্ন আসতেই পারে যে সার্ভিস এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত, ভলিবলের সাথে যুক্ত সার্ভিস, ওকে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে কিন্তু করলে তোমরা অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, যারা একটুকু দেখো যেহেতু জেনারেল নলেজ থেকে প্রায় তোমাদের 50 থেকে 60 নাম্বারের প্রশ্ন চলে আসছে এই জিকে থেকে, ঠিক আছে? তো আমি বলবো যে এটা কিন্তু তরুণ গোয়েল যারা একদম মানে মিনিমাম টাইম দিয়ে যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে তরুণ গোয়েল ইজ দ্য বেস্ট অপশন। কিন্তু এরকম নয় যে তরুণ গোয়েলের এই 30-40 পাতা করলেই কিন্তু যে সমস্ত কিছু কভার হয়ে যাবে, এতে কিন্তু এর আউট অফ দ্য বক্স আরো কিছু প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। এখান থেকে তোমাদের একটা 60-70% একটা কভারেজ তোমাদের হয়ে যাবে কম সময়ের মধ্যে, এটাও খুবই ভালো কভারেজ 60-70%। কিন্তু যারা বলছো না আমরা একদম কংক্রিট স্টাডি করে যেতে চাইছি জেনারেল নলেজ পোর্শনটাতে, তাদের আমি দুটো আলাদা অপশন দিতে পারি, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম তরুণ গোয়েল, সেটা হচ্ছে একটা হচ্ছে যারা এই কম সময়ের মধ্যেই বলছি, এই বইটা যদি তোমাদের কারো কাছে থাকে, এই বইটা হচ্ছে জেনারেল স্টাডিজ বই, মেডিজি পাবলিকেশনের বি সিংহ এপি সিংহ স্যারের লেখা, খুবই ভালো বই। এর যে জেনারেল স্টাডিজ পোর্শন মানে যে জেনারেল নলেজ পোর্শনটা প্রথমেই আছে, এটা কিন্তু দারুণ সুন্দর, ভীষণই বিউটিফুল জেনারেল নলেজ পোর্শনটা দেওয়া আছে। এত ভালো জেনারেল নলেজ এত সুন্দরভাবে সাজানো গোছানো আমি খুব কম বইয়ে দেখেছি, খুব ভালো ভার্সনে বইটা লেখা আছে। তো তোমরা চাইলে এই বই থেকেও কিন্তু পড়ে নিতে পারো, জেনারেল নলেজটা দারুণ দেওয়া আছে এখানে। আর যাদের কাছে এই বইটা অ্যাভেলেবেল নেই, বাট তোমাদের কাছে যদি বাংলা বই হিসাবে বলবো, বাংলা বই হিসাবে এই বইটা কিন্তু খুবই সুন্দর একটা বই, যেখানে জেনারেল নলেজ পোর্শনটা আমি দেখেছি দারুণ দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের রায় এবং মার্টিনের কম্পিটিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার বলে যে বইটা আছে, এই বইতে কিন্তু শুরুতেই এটা হচ্ছে তোমাদের ভলিউম 1 শুরুতেই কিন্তু জেনারেল নলেজ পোর্শনটা দেওয়া আছে, স্ট্যাটিক জিকে যে পোর্শনটা দেওয়া আছে অত্যন্ত সুন্দর দেওয়া আছে, ভীষণই বিউটিফুল দেওয়া আছে, কিন্তু খুব ডিটেলসে দেওয়া আছে। মানে এই বই থেকে করলে তোমাদের প্রায় অলমোস্ট কভার হয়ে যাবে, কিন্তু এতটা করতে পারবে কিনা কম সময়ের মধ্যে সেটা নিয়ে আমার ডাউট আছে। এই বইয়ে প্রত্যেকটা টপিক খুব ডিটেলসে আলোচনা করেছে এবং মানে একদম এক্সাম ওরিয়েন্টেড ওয়েতেই করেছে, প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইনফরমেশনকে একসাথে দেওয়া আছে, ভীষণই সুন্দর বই।
কিন্তু এত ডিটেলস তোমরা জেনারেল নলেজ এত কম সময়ের মধ্যে যদি করতে পারবে কিনা সন্দেহ আছে। যদি পারো সো এটা বেস্ট অপশন হতে চলেছে যদি তোমরা পারো, বাট যদি তোমরা কম সময়ের মধ্যে করতে চাও তাহলে আমি বলবো তরুণ গোয়েল ইজ দ্য বেস্ট অপশন। সেকেন্ড বেস্ট অপশন হচ্ছে তোমাদের কিন্তু মেডিজি পাবলিকেশনের যে বইটা আমি বললাম ওখান থেকে জিকেটা করতে পারো। চলো তাহলে ইভিএস হয়ে গেল, জিকে হয়ে গেল। আচ্ছা ইভিএস এর 2-4টা প্রশ্ন একটু আলোচনা করে দেখে নি কিরকম প্রশ্ন এসছে রিসেন্ট ইয়ারগুলোই দেখি। যেমন ধরো 2020 ইয়ারটা দেখছি আমার কাছে আছে যে প্রশ্নগুলো, জিকের প্রশ্ন। জিকে থেকে যেমন প্রশ্ন দিয়েছে ধরো লেটসে লখনৌ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ। আচ্ছা জিকের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, মানে এতে তোমার পিএসসির ক্ষেত্রে কিন্তু জিকে মানে শুধুমাত্র স্ট্যাটিক জিকে নয়, স্ট্যাটিক জিকে তো আছে, মানে স্ট্যাটিক জিকে তো বটেই, স্ট্যাটিক জিকের মধ্যে যেমন জেনারেল যেগুলো আছে ডিফেন্স, স্পেস, আর্ট এন্ড কালচার, স্পোর্টস, এগুলো তো থাকছেই, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, হাইয়েস্ট, লার্জেস্ট, লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এইসব গল্পগুলো তো থাকছেই, সব রিকেটস এগুলো তো থাকছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা যেগুলো আমরা মানে পরীক্ষার জন্য পড়ে যাচ্ছি, কি পড়ে যাচ্ছি আমরা এক্সট্রা বলো তো, আমরা পড়ে যাচ্ছি হিস্ট্রি, আমরা পড়ে যাচ্ছি জিওগ্রাফি, আমরা পড়ে যাচ্ছি ইকোনমি, আমরা পড়ে যাচ্ছি পলিটি। এগুলো সবই কিন্তু পিএসসি স্ট্যাটিক জিকের মধ্যে ইনক্লুড করে দেয়। তো দেখা যাচ্ছে পিএসসি ট্রেন অনুযায়ী এগুলোর জন্য আলাদা করে তোমাদের পড়তে হবে না, তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটিতে পড়ে যাচ্ছ, দেখবে যে সেখান থেকে প্রশ্ন কিন্তু জিকেতেও চলে আসছে। যেমন ধর আমি বলছি লখনৌ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ, লখনৌ কোন নদীর তীরে অবস্থান করছে, এটাকে আলাদা করে জিকে পড়তে হবে না, এটা তোমরা তো জিওগ্রাফিতেই পড়ছো, লখনৌ কোন নদীর তীরে অবস্থান করছে, ঠিক আছে। যেমন রাজাজি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন, এটা তোমরা ইভিএস এর ক্ষেত্রেও পড়ছো, এটা তোমরা হয়তো জিওগ্রাফির ক্ষেত্রেও পড়ছো যে রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে, ঠিক আছে, এগুলো কিন্তু পড়েছে তোমাদের এখানে, ঠিক আছে। যেমন ধরো আরেকটা বলছি যে ধরো যেমন দিয়েছে ধরো এখানে দ্য ন্যাশনাল হাইওয়ে লিঙ্কিং দিল্লি, আগ্রা, কানপুর, বারাণসী, কলকাতা, দিল্লি থেকে কলকাতা এই যে লিঙ্কটা করে এটা কোন ন্যাশনাল হাইওয়ে করে, এটা তোমরা ট্রান্সপোর্টে পড়ছো, তোমরা জিওগ্রাফির সময় ট্রান্সপোর্টে পড়ছো, এটার জন্য আলাদা করে তোমাদের জিকে জানতে হবে না, রাইট। আচ্ছা যেমন ধর আবার দিয়েছে যে লেটসে দিয়েছে দ্য স্যাফরন রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, দেখো রেভলিউশনের যেগুলো আছে সেটা স্যাফরন রেভলিউশনই হোক, সেটা ব্লু রেভলিউশনই হোক, সেটা হোয়াইট রেভলিউশনই হোক, হোয়াট এভার দ্য রেভলিউশন ইজ, সেটা ইয়েলো রেভলিউশনই হোক, সেগুলো তোমরা তো এগ্রিকালচার যখন পড়ছো তোমরা জিওগ্রাফিতে, তখন তোমরা তো এই রেভলিউশনগুলো পড়ে নিচ্ছ, তাহলে এগুলো আলাদা করে এখানে পড়ার দরকার নেই, কিন্তু এগুলো জিকের মধ্যে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। গোল গম্বুজ ইজ ইন, গোল গম্বুজ কোথায় লোকেটেড, দেখো গোল গম্বুজ এটা তোমরা তো আলাদা করে তোমরা তো হিস্ট্রির সময় পড়ছো গোল গম্বুজ বিষয়টা, রাইট, তো আলাদা করে পড়ার দরকার নেই, তো এগুলো এখানে দেখা যাচ্ছে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দিচ্ছে, তাহলে এইগুলো যদি পড়ে এগুলো তো কোনো আলাদা করে এগুলোর জন্য পড়ার দরকার নেই, তোমরা যেটা তোমরা পড়ছো সেগুলো এখানে পেয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো একটা প্রশ্ন দিচ্ছে দেখো দেয়ার ওয়ের ড্যাশ মহাজনপদস ইন ইন্ডিয়া, 14, 12, 16, 20, এগুলোর জন্য আলাদা করে পড়ার কিছু আছে, 16 মহাজনপদ আমরা সকলেই জানি, 16টা মহাজনপদ ছিল, তো যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি সেটা আবার এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে, রাইট। তো এগুলো আছে। তো এখানে এক্সট্রা বলতে গেলে একটা জিনিস একটু বলে রাখতে হবে, এখানে কিন্তু জিওগ্রাফি তো তোমাদের যে সিলেবাস আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা সিলেবাসে আছে, কিন্তু এই পোর্শনসটার জন্য তোমাদেরকে একটু এক্সট্রা পড়তে হবে ওয়ার্ল্ড জিওগ্রাফিটা, সামান্য একটু ওয়ার্ল্ড জিওগ্রাফি, সেটা অবশ্যই তোমরা স্ট্যাটিক জিকের যে কোনো বইয়ে পেয়ে যাবে, স্ট্যাটিক জিকের যে কোনো বই, সেটা তোমাদের তরুণ গোয়েলের বই হোক, সেটা তোমার মেডিজি পাবলিকেশনের বই হোক বা রায় মার্টিনের বই হোক, তোমরা প্রত্যেকটা বই ওয়ার্ল্ড জিকের যে পোর্শনসগুলো থাকে সেগুলো পেয়ে যাবে। যেমন ধরো আমি প্রশ্ন বলছি কি ধরনের প্রশ্ন ওয়ার্ল্ড জিকে থেকে আসে, সেটা ধরো এরকম প্রশ্ন আসে যে লেটস সে সুয়েজ ক্যানেল ওপেন্ড ইন ট্রাফিক ফর, সুয়েজ ক্যানেল কখন প্রতিষ্ঠিত হয়েছিল, যেমন ধরো প্রশ্ন আসতেই পারে যে দ্য সিটি অফ 7 হিলস ইজ, কোথায় 7টা হিল, কোন সিটিতে 7টা হিল দেখা যায়, ঠিক আছে। যেমন ধরো প্রশ্ন আসতেই পারে বা প্রশ্ন এসেছে দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, সেটা হচ্ছে যে 49th প্যারালাল সেপারেটস, 49th প্যারালাল কাকে কাকে সেপারেট করছে, এই ধরনের প্রশ্ন দিয়েছে। এগুলো কিন্তু তোমাদের মানে কি বলবো তোমার এটা তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে একটুকু এখানে ঢোকানো হয়েছে, সেটা এই জায়গাটা একটু এক্সট্রা পারলে করে নেবে, না পারলে কোনো অসুবিধা নেই, ছেড়ে চলে যাবে, ঠিক আছে। বাট যে পোর্শনসটা আমি বললাম যে তোমরা যেগুলো একদম স্ট্র্যাটেজিকের পোর্শন সেইগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসছে সেগুলো থেকে, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা প্রশ্ন দিয়েছে, দেখো কত প্রশ্ন দিয়েছে বেসিক জায়গা থেকে, যার জন্য আলাদা করে পড়ারই লাগে না। বাণভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ, বাণভট্ট কার সভাকবি ছিলেন, এগুলোকে আলাদা করে বলতে হবে, হয়তো এবারে দিয়ে দিল বাণভট্ট লেখা একটি বইয়ের নাম করো, বুকস এন্ড অথার্স, তোমাদের একটা টপিক আছে বুকস এন্ড অথার্স, সেখান থেকে দিয়ে দিল বাণভট্ট লেখা একটি বইয়ের নাম করো, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো একটা প্রশ্ন দিয়েছে দ্য টার্ম ভূগোল ওয়াজ ফার্স্ট ইউজ ইন দ্য বুক সূর্য সিদ্ধান্ত, ভূগোল শব্দটা প্রথম একটা বইয়ে লেখা হয়েছিল সূর্য সিদ্ধান্ত, সেই বইটা কে লিখেছিলেন তোমরা সকলেই জানো, সূর্য সিদ্ধান্ত বইয়ের লেখককে ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, ভাস্করাচার্য, বরাহমির, কে হবে তোমরাই বলো, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন দিয়েছে।
আবার পলিটি থেকে প্রশ্ন দিয়েছে, ধরো যে নীতি আয়োগ ওয়াজ কনস্টিটিউটেড ইন, নীতি আয়োগ মানে কত সালে তৈরি হয়েছিল, এটা তোমরা তো ইকোনমিতেও পড়ছো প্ল্যানিং সেকশনে, রাইট? আচ্ছা, আমি একটু 2021 সালের প্রশ্নে চলে যাই, এটা আমি 2020 সালের প্রশ্ন বলছিলাম। 2021 সালে দেখা যাক কি ধরনের প্রশ্ন দিই। 2021 সালে কিন্তু প্রচুর প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? দেখো প্রথম যে প্রশ্নটাই আছে, দ্য মেন ডিউটি অফ দ্য প্রো টার্ম স্পিকার অফ লোকসভা। দেখো লোকসভার যে প্রো টার্ম স্পিকার থাকে তার মেন ডিউটি কি, হোয়াট এভার দ্য ডিউটিস, কিন্তু সেটা তোমরা তো ইন্ডিয়ান পলিটিতে পড়েছো, লক্ষ্মীকান্তে তোমরা পড়েছো, তার জন্য আলাদা করে তোমাদের জিকে পড়া লাগবে না, ঠিক আছে? সেকেন্ড প্রশ্নটা দিয়েছে, নর্মদা অরিজিনেটস ফ্রম ইটস সোর্স সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ। নর্মদা কোথা থেকে তৈরি হয়েছে, জিওগ্রাফিতে পড়েছো, আলাদা করে পড়ার দরকার নেই, ঠিক আছে? হু, 3 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি। অনুশীলন সমিতির ফাউন্ডার কি, হিস্ট্রি থেকে পড়েছো। তারপরের প্রশ্নটা দিয়েছে যে গুরু নানক ওয়াজ বর্ন অ্যাট, হিস্ট্রি থেকে পড়ছো। ব্যাটল অফ বক্সার ওয়াজ 14, হিস্ট্রি থেকে পড়ছো, ঠিক আছে? তারপর তোমাদের দিয়েছে হু ওয়াজ দ্য, হু অ্যামং দ্য ফলোইং এমাল্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল। কে পার্টিশন অফ বেঙ্গলটাকে কে এমাল্ড করেছিলেন, কে তুলে দিয়েছিলেন? লর্ড মিন্টো, লর্ড ক্যারজন, লর্ড চেমসফোর্ড, লর্ড হার্ডিঞ্জ। এই মানে তার মানে কি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি থেকে প্রচুর প্রশ্ন তোমার স্ট্র্যাটেজিতে পেয়ে যাবে। কিন্তু আমি যেগুলো বললাম, যে কোটা সেগমেন্ট আছে, স্পোর্টস থেকেও প্রশ্ন দিচ্ছে, বুকস অ্যান্ড অ্যাথার্স থেকে দিচ্ছে, অ্যাওয়ার্ডস এবং প্রাইজ থেকে দিচ্ছে, ডিফেন্স থেকে কিছু কিছু প্রশ্ন দিচ্ছে, ডিফেন্স থেকে দিচ্ছে, স্পেস প্রোগ্রামগুলো থেকে দিচ্ছে, ঠিক আছে? এগুলো থেকেও প্রশ্ন দিচ্ছে। প্রথম মহিলা, প্রথম যে মানে ফার্স্ট, এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন দিচ্ছে। যেমন ধরো একটা প্রশ্ন আমি বলছি এখানে, পণ্ডিত যশরাজ has established his reputation in which among the following field? পণ্ডিত যশরাজ কোন ফিল্ডের সাথে যুক্ত? আর্ট এন্ড কালচার থেকে দিয়েছে, ভোকাল মিউজিক নাকি ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ডান্স না তবলা। দেবন্দর প্রশ্ন দিয়েছে সাইলেন্ট স্প্রিং এই বইটির লেখককে, বুকস এন্ড অথার্স থেকে দিয়েছে। তারপর একটা প্রশ্ন দিয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ এ রিনাউন্ড প্লেয়ার অফ, আবার দিয়েছে আর্ট এন্ড কালচার থেকে, তিনি কিসের সাথে যুক্ত? সিতার, মানে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সিতার, সন্তুর, ফ্লুট বা ভায়োলিন। এরপর একটা প্রশ্ন দিয়েছে, দেখো আর্ট এন্ড কালচার থেকে আবার প্রশ্ন দিয়েছে, হু ইজ দ্য ডাইরেক্টর অফ দ্য ফিল্ম সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ এই ফিল্মটার ডাইরেক্টর কে ছিলেন? ঠিক আছে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত নাকি গৌতম ঘোষ? তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো আমি যেটা বললাম যে খুব সিম্পল ওয়েতে যদি পড়াশোনা করতে চাও তাহলে তোমাদের অলরেডি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি তৈরি আছে। জাস্ট যে ওয়ার্ল্ড জিওগ্রাফির বেসিক জিনিসগুলো তোমরা ওই মানে স্ট্র্যাটেজিকের এই বইগুলো থেকেই পেয়ে যাবে। আর একটু গুরুত্ব দিতে হবে মানে বেসিক জিনিসগুলো। কম সময়ের মধ্যে তরুণগড় ইজ দ্য বেস্ট অপশন, বা গো ফর রায় মার্টিন অর মেডিজি। ওকে, নাও নেক্সট। এবারে জিকে হয়ে গেল, ইভিএস হয়ে গেল। এবার আমরা চলে যাব কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি আলাদা করে কিচ্ছু বলবো না। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমরা জানো, তোমরা নিজেরাই প্রিপারেশন নিচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ দ্যাট ইজ মোর দেন ফাইন, ঠিক আছে? কোনো আলাদা করে কিচ্ছু করার দরকার নেই, কম সময়ের মধ্যে আর আলাদা করে করার কোনো দরকার নেই। বারবার যেটা প্রিপারেশন নিচ্ছ লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব গুরুত্ব দিয়ে পড়ো, বাস। এবারে যেটা হচ্ছে কোর সায়েন্স পার্টটা আমরা যাবো। কোর সায়েন্সের মধ্যে 3টা পার্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমি আবার বলছি, বায়োলজি কিন্তু দেখা যাচ্ছে কম্পারেটিভলি পিএসসি কম গুরুত্ব দেয়, গুরুত্ব বেশি দিচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্টটাতে, এটাতে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। ফিজিক্স থেকে যদি বলা হয় ফিজিক্সের মধ্যে কোন জায়গাগুলো আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, আমি বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেবে ফিজিক্সের ক্ষেত্রে এভরিডে ফিজিক্স পার্টটাকে, এভরিডে ফিজিক্স পার্টটাতে, মানে কি ফিজিক্সের অ্যাপ্লিকেশনগুলোতে, ঠিক আছে? মানে ভীষণই গুরুত্ব দিয়ে এই জায়গাটা একটু কভার করতে হবে, ঠিক আছে? তো এভরিডে ফিজিক্স পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভরিডে ফিজিক্স মানে কি ফিজিক্সের ডেইলি লাইফে কি অ্যাপ্লিকেশন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেখান থেকে বেশি প্রশ্ন আসে ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি চ্যাপ্টার ওয়াইজ বলি, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোন কোন চ্যাপ্টারে, আমি একদম হাইয়েস্ট প্রায়োরিটি বলবো গুরুত্ব দিবে লাইট চ্যাপ্টার থেকে। লাইট চ্যাপ্টার থেকে আমি দেখেছি একদম বাঁধা ধরা বেশ কিছু প্রশ্ন দিচ্ছে লাইট চ্যাপ্টার থেকে, বেশ ভালো পরিমাণ প্রশ্ন দিচ্ছে। প্রশ্ন আর কোথা থেকে বেশি দিচ্ছে? প্রশ্ন দিচ্ছে, খুব ভালো প্রশ্ন দিচ্ছে। লাইট তো সবচেয়ে ইম্পর্টেন্ট তো হয়েই গেল, সব করা চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন মানে দিচ্ছে, কিন্তু লাইটে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর দিচ্ছে কোথায়? আর দিচ্ছে ফ্লুইড মেকানিক্স, বা এই জায়গাটা থেকে একটা ফ্লুইড মেকানিক্স বা হাইড্রোস্ট্যাটিক্স বলতে পারো, এই জায়গাটা থেকে যেহেতু এখানে প্রচুর সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো থেকে দৈনন্দিন জীবনে তার অ্যাপ্লিকেশন থেকে বেশ কিছু প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? এই দুটো জায়গা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং 3 নম্বরে আমি রাখবো ইউনিটস, ডাইমেনশনস এবং তার মেজারমেন্টস বা মেজারমেন্ট ডিভাইস। এই জায়গাটা খুবই
সহজ একটা জায়গা, এখান থেকে প্রশ্ন দিচ্ছে, ইউনিটস, ডাইমেনশন, মেজারমেন্টস। আমি দেখিয়ে দেবো কি ধরনের প্রশ্ন দিতে পারে। এবং তারপর বাকি আদার চ্যাপ্টারগুলো তো আছেই, যেমন মোশন থেকেও প্রশ্ন দেয়, নিউটনসের যে বিভিন্ন মোশনগুলো আছে সেখান থেকে প্রশ্ন দেয়, ফ্রিকশন থেকে কিছু প্রশ্ন দিতে পারে। কিন্তু এই ধরনের যে প্রশ্নগুলোই দেখ, মোস্টলি সেগুলো কিন্তু দৈনন্দিন জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন বেশি দিচ্ছে। হ্যাঁ, আজকের দিনে দেখছি কিছু প্রশ্ন ম্যাথমেটিক্সও দিয়ে দিচ্ছে। যেমন ধরো ম্যাথমেটিক্যাল প্রশ্ন কি ধরনের আসছে, বেসিক্যালি ইলেকট্রিসিটি থেকে ধরো দিচ্ছে, ভি সমান আই আর, এই এই সূত্রটা থেকে হয়তো দু একটা প্রশ্ন দিয়ে দিল। ঠিক আছে, বেসিক প্রশ্ন দিচ্ছে, খুবই সহজ লেভেলের প্রশ্ন দিচ্ছে, কিন্তু প্রশ্ন দিচ্ছে কিছু কিছু। কিন্তু যারা যারা কম সময়ের মধ্যে তৈরি করতে চাও, এই লাইট, ফ্লুইড মেকানিক্স, ইউনিটস এন্ড ডাইমেনশন এবং কিছুটা মোশন, এই জায়গাটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ে যাও। খুব প্রশ্ন এই জায়গাগুলো থেকে দিচ্ছে। যেমন ধরো আমি একটু দেখিয়ে দিচ্ছি ফিজিক্সের প্রশ্ন, যদি 2021 সালটাই খুলি, ফিজিক্সের প্রশ্ন বেশ কিছু প্রশ্ন দিয়েছে 2021 সালে। ঠিক আছে, তাতে দেখা যাচ্ছে আছে পাস্কাল ইজ এ ইউনিট অফ, তাহলে ইউনিট থেকে প্রশ্ন দিয়েছে, পাস্কাল কিসের ইউনিট, এয়ার প্রেসার, ডেনসিটি, ভিসকোসিটি, ডিস্টেন্স প্রশ্ন দিয়েছে। তার একটা প্রশ্ন দিয়েছে অ্যান্ড ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক মোটরের কাজ কি, তো এটা তোমার বেসিক্যালি কিন্তু মেজারমেন্ট ডিভাইস থেকে হয়, তাতে তোমাদের ডিভাইসটার নাম জানতে হবে এবং ডিভাইসটার কাজ কি জানতে হবে। ঠিক আছে, ডিভাইসটা কি মেজার করতে সহায়তা করে জানতে হবে। ঠিক আছে, এরপর দিয়েছে ধরো ইম্পর্টেন্ট, আমি বলছি যে ধরো দিয়েছে যে এমনি এমনি হিট থেকেও কিছু প্রশ্ন দিয়েছে। অবভিয়াসলি হিটটা একটা ইম্পর্টেন্ট জিনিস, হিট থেকেও প্রশ্ন দিয়েছে, তোমাদের হিটটাও একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখন তোমরা যদি বলো যে দাদা কোন জায়গা থেকে পড়বো, তাহলে যে কোনো একটা বই থেকে, হোয়াট এভার, যে কোনো বই থেকে জায়গাগুলো একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে চলে যাও। হিট থেকে, হিট অ্যান্ড টেম্পারেচার, এই জায়গা থেকেও কিছু প্রশ্ন দিচ্ছে, এবং কোন কোন জায়গাতে দু একটা ম্যাথমেটিক্সও দিয়ে দিচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার থেকে। ঠিক আছে, তো যেমন লেটেন্ট হিট থেকে প্রশ্ন দিয়েছে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো একটা প্রশ্ন দিয়েছে দ্য কালার অফ স্টার ইন্ডিকেটস, তোমার লাইট থেকে প্রশ্ন। ঠিক আছে, দ্য স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইনটু ইটস কম্পোনেন্টস ইজ ডিউ টু, একটা একটা সাদা আলো যখন প্রিজমের উপর দিয়ে যায়, তখন সাদা আলোটা মানে সেটা সেটা কি হচ্ছে, সেটা ভিবজিওরে ভেঙে যায়, এটাকে কি বলা হয় থাকে, রিফ্লেকশন, রিফ্রেকশন, ট্রান্সমিশন, ডিপ্রেশন, কি বলা হয় থাকে। এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। আর কি ম্যাক্সিমাম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এসেছে কিন্তু ডেইলি লাইফ থেকে। আমি যদি চলে যাই 2020 সালের প্রশ্নে, 2020 সালে দেখছি প্রচুর ধরনের প্রশ্ন দিয়েছে। 2020 সালে অবভিয়াসলি দেখা যাচ্ছে আবার 2021 থেকে ফিজিক্সের প্রশ্ন 2020 সালে বেশি এসেছে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে তোমার অনেক ধরনের প্রশ্নই দিয়েছে, তার মধ্যে হিট থেকে ভালো অ্যামাউন্টে প্রশ্ন 2020 সালে দিয়েছে হিট থেকে। ঠিক আছে, যেমন দেখো দেখো এখানে দিয়েছে দ্য কোয়ান্টা অফ লাইট ইজ কল্ড, দ্য কোয়ান্টা অফ লাইট ইজ কল্ড প্রোটন, ফোটন, ফোনন, নিউট্রন। প্রশ্ন দিয়েছে দি হিউম্যান আই ক্যান ফোকাস অন অবজেক্টস, আচ্ছা হিউম্যান আই এটা কিন্তু লাইটেরই পার্ট, তাই হিউম্যান আই থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, হিউম্যান আই ফোকাস অন অবজেক্টস অ্যাট ডিফারেন্ট ডিস্টেন্স বাই অ্যাডজাস্টিং দ্য ফোকাল লেন্থ অফ দ্য আই লেন্স, দিস ইজ ডিউ টু, এই ধরনের প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, সেটা নিয়ার সাইটনেস, ফার্স্ট সাইটনেস, অ্যাকোমোডেশন, নাকি পার্সিভাইপিয়া, এগুলো প্রশ্ন তোমাদের দিয়েছে। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখো তোমরা সব করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু সেটা তো এই কম সময়ের মধ্যে পসিবল না। যারা কম সময়ের মধ্যে করতে চাও তারা লাইট, ফ্লুইড মেকানিক্স, ইউনিটস, ডাইমেনশনস, মোশন, হিট অ্যান্ড টেম্পারেচার, এই কটা জায়গাকে খুব ফোকাস দিয়ে পড়বে। দিন সময় পাও তোমরা সাউন্ড পড়বে, তোমরা ওয়েভ পড়বে, তোমরা গ্র্যাভিটেশন পড়বে, তোমরা সবই পড়বে, তোমরা তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়বে, বাকি রেস্ট পোর্শনস তোমরা পুরোটাই পড়বে, ফ্রিকশন পড়বে, বাট এই জায়গাটাকে আগে একটু কভার করে নেবে। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে, তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের এটাই আমার বলার ছিল। আর বেশি ফোকাস দেবে এভরিডে ফিজিক্স। এভরিডে ফিজিক্স মানে কি, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ফিজিক্স, এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসার চান্স রয়েছে। এভরিডে ফিজিক্সের মধ্যে যেমন ধরো লেটসে আমি প্রশ্ন কয়েকটা তোমাদের বলছি। যেমন ধরো প্রশ্ন একটা হচ্ছে এরকম যে লেটসে ধরো যদি বলে যে এরকম বল পয়েন্ট পেন, বল পয়েন্ট পেনটা কি কোন প্রিন্সিপালে কাজ করে। লেটসে প্রশ্ন আসতেই পারে ধরো যে যে ধরো যে ক্রিকেট খেলা যখন হয়, ক্রিকেট খেলার সময় দেখা যাচ্ছে যখন যখন কোনো ফিল্ডার ক্যাচ ধরে, ক্যাচটাকে ধরে হাতটাকে টেনে নেয়, এটা কিসের অ্যাপ্লিকেশন, এগুলো সবই হচ্ছে এভরিডে ফিজিক্সের পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনসের সেকেন্ড ল অফ মোশনের অ্যাপ্লিকেশন, ইম্পালসের অ্যাপ্লিকেশন, ইম্পালসটাকে কমানোর জন্য এটাকে করে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল বলা হয়, যেমন ধরো খুবই কোশ্চেনটা আসে যে এই যে ধরো এই যে ক্রিম সেপারেটার, মানে যেখানে ঘি তৈরি হয় বা যেটা ধরো যেখানে দই তৈরি হয়, সেখানে দেখবে এক জিনিসকে এরকম করে ঘষে 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 দই বা
ঘোলটা তৈরি করে বা ক্রিম সেপারেট করে। তো এই জিনিস এই যে জিনিসটা যে ঘষা হচ্ছে, যে জিনিসটা দিয়ে এরকম করে নাড়ি নাড়ি জিনিসটা তৈরি করা হচ্ছে, এটা কোন প্রিন্সিপাল মেনে হয়? সেন্ট্রিফিউগাল নাকি তোমার সেন্ট্রিপিটাল নাকি কি ধরনের ফোর্সের অ্যাপ্লিকেশন? প্রশ্নে আসে। ওয়াশিং মেশিন কোন প্রিন্সিপালে কাজ করে? প্রশ্নে আসে। প্রশ্ন আসতেই পারে যে যে দেখা যাচ্ছে যে আমরা যখন রাতের আকাশে দেখি মনে হয় যেন তারা কিছু কিছু তারা এরকম মানে জ্বলছে নিভছে, এটা কেন হচ্ছে? মানে এরকম বিপ বিপ করছে, টিম টিম করছে লাইটটা, এটা কেন হচ্ছে? এগুলো প্রত্যেকটা কিন্তু এভরিডে অ্যাপ্লিকেশনস এর প্রশ্ন। ঠিক আছে, আলেয়া কি জন্য হয়, রাইট? আমরা অনেক সময় দেখি যে যে মানে তোমার জলে যখন তেল পড়ে, তেলটা খুব মানে রংচঙে লাগে, তেলের উপর মনে হয় অনেক রং খেলে গেছে, মনে হয় কি হয় না? তেলের উপরে এই রংগুলো কেন খেলে, কি কি মানে এর পিছনে কি মানে অ্যাপ্লিকেশন কাজ করছে? আমাদের এই যে এভরিডে লাইফে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে, সেখান থেকে প্রশ্ন কিন্তু বেশি আসার চান্স আছে। হ্যাঁ, তার সাথে সাথে হয়তো একটু তোমাদের ভিতরের জিনিসও জানতে হবে, কিন্তু কম সময়ের জন্য আমি বলবো এভরিডে অ্যাপ্লিকেশনগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়ো। ঠিক আছে। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন, প্রশ্নে তোমাদের আসে, রাইট? ঠিক আছে, কেউ বলতে পারবে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন, তার পিছনে মেন রিজন কি? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কারণ গোল, এই গোল তলটা মানে সার্কুলার ফেস যেটা হয়, এটাই হচ্ছে সবচেয়ে কম এরিয়া কভার করে। এটা সারফেস টেনশনের একটা এক্সাম্পল, বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। আচ্ছা, কেমিস্ট্রি তো ভীষণই ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং কেমিস্ট্রি থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছে। আমি যদি প্রত্যেকটা ইয়ার ওয়াইজে দেখি, কেমিস্ট্রি থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, আমার এখন কাছে খোলা আছে 2020 সালটায় ধরো খোলা আছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কেমিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন বেসিক্যালি এখানেও এভরিডে সায়েন্সের উপর বা এভরিডে কেমিস্ট্রির উপরই প্রশ্ন বেশি দিয়েছে। এভরিডে যে পোর্শনটা রয়েছে বা দৈনন্দিন জীবনে যে কেমিস্ট্রি অ্যাপ্লিকেশন, সেখান থেকে প্রশ্ন বেশি থাকছে। ঠিক আছে, এভরিডে কেমিস্ট্রির উপর। তাহলে এভরিডে কেমিস্ট্রির উপর এখানে দুটো পার্ট আছে। এভরিডে কেমিস্ট্রি কোথায় হয়? ইনঅর্গানিক অ্যাপ্লিকেশন রয়েছে, আর রয়েছে অর্গানিক কেমিস্ট্রি অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তো এই দুটো জায়গা থেকে কিন্তু অ্যাপ্লিকেশনস ওরিয়েন্টেড বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতেই পারে বা পরীক্ষাতে আসছে, মানে বেশ কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, তো সেগুলো একটু তোমাদের জেনে নিতে হবে যে কি কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। ঠিক আছে, যদি কম সময়ের মধ্যে বলি, কম সময়ের মধ্যে কেমিস্ট্রি কিভাবে তৈরি করবে? কেমিস্ট্রি আমরা জানি বেসিক্যালি ফিজিক্যাল কেমিস্ট্রি একটা পার্ট আছে, অর্গানিক কেমিস্ট্রি একটা পার্ট আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা পার্ট আছে, রাইট? তো মানে কম সময়ের মধ্যে যদি তৈরি করতে হয়, তাহলে দেখো তরুণ গোয়েল ইজ নট এ গুড অপশন ফর সায়েন্স পার্টের জন্য তরুণ গোয়েলটা অতটা ভালো অপশন নয়। কম সময়ের মধ্যে যদি তৈরি করতে হয়, আমার মনে হয় লুসেন্ট ইজ ফার বেটার। যদি কারো কাছে তোমাদের লুসেন্টের জিকে বইটা থাকে, আমি বলবো কেমিস্ট্রি পার্টটা তোমরা লুসেন্টের জিকে বই থেকে পড়ে নিতে পারো। ওই বইয়ে প্রচুর সুন্দর সুন্দর ইনফরমেশন আছে। কেমিস্ট্রিটা পিওরলি ইনফরমেটিভ আসে, শুধুমাত্র যে এভরিডে অ্যাপ্লিকেশন আসে তা নয়, তার সাথে সাথে প্রচুর ইনফরমেশন আছে কেমিস্ট্রি থেকে। তো ইনফরমেটিভ ওয়েতে কিন্তু তোমরা লুসেন্টের বই থেকে পড়ে ফেলতে পারো। লুসেন্টের বই যে কেমিস্ট্রি পোর্শনসটা আছে, লুসেন্টের যে জিকে মানে হলুদ রঙের যে বইটা আছে, সেখানে কিন্তু সায়েন্সের মানে মানে কেমিস্ট্রি পোর্শনসটা দারুণ দেওয়া আছে, আমার খুব ভালো লেগেছে। ওখান থেকে তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আর কিছু কনসেপচুয়াল প্রশ্ন তো আসছেই, সেগুলো তো মানে করতে হবে, রাইট? তো যদি না করতে পারো, যদি তোমাদের একদমই কনফিডেন্স না থাকে, আমি বলবো এভরিডে সায়েন্সের, এই কারণ এভরিডে সায়েন্স পার্টটাকে পড়ে চলে যাবে, কারণ এভরিডে সায়েন্স গুলো হচ্ছে একদম পিওর ডাটা ভিত্তিক। আর যদি কনফিডেন্স থাকে, তাহলে একটুকু মানে কনসেপচুয়াল এরিয়াগুলোকে দেখে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে বায়োলজি নিয়ে আলাদা করে বলার কিছু নেই, বায়োলজি সিলেবাস বিভৎস বড়, আমি বায়োলজি নিয়ে কোনো কথাই বলবো না, কারণ বায়োলজির এই সময়ের মধ্যে যারা বায়োলজি এতদিন তৈরি করনি, তাদের পক্ষে বায়োলজি তৈরি করা প্রায় অসম্ভব, অন্তত আমি নিজে তো তৈরি করতে পারতাম না, তাই আমি বায়োলজির কথা বলছি না। এবারে যে পোর্শনসটা তোমাদের লাস্ট টপিকের জন্য থেকে যাচ্ছে, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট পোর্শনসটা। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যে পোর্শনসটা রয়েছে, এটা বেসিক্যালি মানে মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে টেকনোলজির অনেকগুলো পার্ট আছে তোমাদের সিলেবাসে। তার মধ্যে সবচেয়ে বড় পার্ট হচ্ছে কম্পিউটার টেকনোলজি। শুধুমাত্র কম্পিউটার টেকনোলজি তোমাদের সিলেবাস আছে তা নয়, কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সের মধ্যে আরও অনেকগুলো টেকনোলজি আছে। তোমাদের এখান থেকে যদি 15টা প্রশ্ন আসে, তার 50% প্রশ্ন, নিয়ার অ্যাবাউট 7টা প্রশ্ন শুধুমাত্র কম্পিউটার টেকনোলজি থেকে আসবে, এটা ঠিক। কিন্তু আরও কিছু প্রশ্ন তোমাদের অন্যান্য টেকনোলজি থেকেও আসে। যেমন কি কি টেকনোলজি আর আমাদের সিলেবাসের মধ্যে আছে? আমাদের আছে স্পেস টেকনোলজি আছে, এটা তোমরা অনেকটাই স্ট্র্যাটেজিকেতেও পড়ে ফেলছো স্পেস টেকনোলজি পার্টটা, বাট সিলেবাসে আছে। ডিফেন্স টেকনোলজি আছে, আছে আমাদের তোমাদের কমিউনিকেশন টেকনোলজি আছে, আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স বলে একটা পোর্শনস আছে। এগুলো সবই অ্যাডভান্স টেকনোলজির মধ্যে পড়ছে। ঠিক আছে, এই কমিউনিকেশন টেকনোলজির মধ্যেই ওয়্যারলেস টেকনোলজি আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, সবই কমিউনিকেশন টেকনোলজির মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের আছে টিভি অ্যান্ড ডিসপ্লে, টেলিভিশন অ্যান্ড ভেরিয়াস ডিসপ্লে ডিভাইস, এটা আছে তোমাদের সিলেবাসের মধ্যে। মোটামুটি এইগুলো আছে, এবং বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিক মানে ইনভেনশন এবং
এবং তার ইনভেন্টার এটাও আছে। এটা তোমাদের অনেক ক্ষেত্রে তোমরা বলতে পারো এটা তো দাদা আমরা স্ট্র্যাটেজিকেতেই পড়ে ফেলছি, যে বিভিন্ন রকম যে ইনভেনশন এবং তার ইনভেন্টার এটা আমরা স্ট্র্যাটেজিকেতেই পড়ছি, বাট এটাও তোমাদের সিলেবাসের মধ্যে আছে। মোটামুটি এই এরিয়াগুলো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে। তো আমরা খুব গুরুত্ব দেবো কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার টেকনোলজির ক্ষেত্রে আমি বলবো তোমরা চোখ বন্ধ করে তরুণ গোয়েলের যে পোর্শনসটা আছে পড়ে ফেলতে পারো। তরুণ গোয়েলের যে বইটা আছে জিকে ম্যানুয়াল, সেখানে কম্পিউটার টেকনোলজির একটা আলাদা পোর্শনস দেওয়া আছে, ওই হার্ডলি 25-25টা পেজ আছে। তো তোমরা কিন্তু ওটা একবার চোখ ভালো করে পড়ে ফেলতে পারো, ওখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসার চান্স খুব হাই। এবারে যে বাকি পোর্শনসগুলো থাকছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, রোবোটিক্স বলো, টিভি অ্যান্ড ডিসপ্লে বলো, এই পোর্শনসগুলো যে রয়েছে এগুলোর জন্য কিন্তু এগুলো কিন্তু খুবই স্ট্যাটিক টাইপের প্রশ্ন আসে, আমি যেটুকু দেখেছি খুবই স্ট্যাটিক টাইপের প্রশ্ন আসে। তো সেটার ক্ষেত্রে একটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা যদি প্রচুর কি বলবো প্রচুর জায়গা কভার করতে যাও পারবে না। আমি একটা সেট অফ কোশ্চেন ব্যাংক তোমাদের তৈরি করে দিয়েছিলাম, আমি জানি না তোমরা কেউ দেখেছো কিনা। 1000+ কোশ্চেন ব্যাংক অন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, 1000+ কোশ্চেন আমি বিভিন্ন যে পরীক্ষাগুলোতে প্রশ্ন যেগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষাগুলোতে, এখানে লেজার টেকনোলজি থেকে প্রশ্ন আসে, মেজার টেকনোলজি থেকে প্রশ্ন আসে, বিভিন্ন প্রিন্টার যেগুলো যেগুলো তোমাদের যে কম্পিউটারের যে ডিভাইসগুলো রয়েছে, কম্পিউটার টেকনোলজির মধ্যে তো কম্পিউটারের যে পেরিফেরাল ডিভাইস সেগুলো থেকে প্রশ্ন আসে, বিভিন্ন যে সার্চ ইঞ্জিন সেখান থেকে প্রশ্ন আসে, যেমন গুগল সার্চ, ইয়াহু সার্চ, সার্চ ইঞ্জিনগুলো থেকে প্রশ্ন আসে, বিভিন্ন অপারেটিং সিস্টেম থেকে প্রশ্ন আসে, কম্পিউটার থেকে ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসে, আর বাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেও প্রশ্ন আসে, রোবোটিক্স থেকেও প্রশ্ন আসে। তো এই যেগুলো এগুলো যেগুলো আছে এগুলোর উপর কিন্তু আমি একটা 1000+ একটা কোশ্চেন ব্যাংক তৈরি করে দিয়েছিলাম। তো যদি তোমাদের কাছে না থাকে তোমরা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। ওটার বোধহয় ওটার 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 সফট কপি তোমাদের মনে হয় আছে, মনে হয় দেওয়া আছে। তোমরা চাইলে ক্লাসরুম এডুকেশন টিমের সাথে যোগাযোগ করে তোমরা পিডিএফ ভার্সনসটা কালেক্ট করে নিতে পারো। আমার মনে হয় ওটা তোমাদের ক্ষেত্রে খুব হেল্প হবে, কারণ ওটা আমি বিভিন্ন পরীক্ষাতে যে ধরনের প্রশ্নগুলো এসেছে, যেগুলো এক্সাম পার্সপেক্টিভ এক্সাম থেকে এসেছে, আমি সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করে দিয়েছিলাম। না হলে তোমাদের প্রচুর কিন্তু এই জায়গাটা কিন্তু তোমরা যদি কোনো বই থেকে কভার করতে যাও এই সময়ের মধ্যে নেক্সট ইম্পসিবল। সেটা রবি আগ্রাহারি স্যারের বই হোক, সেটা PMFIS এর বইটাই হোক, সেটা স্টাডি আইকিউর বইটাই হোক, হোয়াট এভার। এখন মার্কেটে অনেক বই আছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের উপর, বাট কোনো পার্টিকুলার বই থেকে পড়তে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং তোমরা কনফিডেন্স হারিয়ে ফেলবে। তাই আমি একটা সাজেস্টিভ ওয়েতে একটা 1000+ একটা MCQ সেট তৈরি করে দিয়েছিলাম, যে এই জায়গাটা করলে কিন্তু তোমরা অনেকটাই তোমরা দেখবে যে এই জায়গাগুলো থেকে কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দিচ্ছে। তো তোমরা চাইলে সেটা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো এটাই আমার সাজেশন ছিল। তো পুরো জায়গাটাই মোটামুটি কভার করা হলো। তাহলে ওভারঅল আমরা যেটা বুঝলাম, এই কম সময়ের মধ্যে যদি আমাদের এটা যদি আমি সাম আপ করি, যে এই পুরো যে ডিসকাশনটা করলাম তার সামেশন করলে সাম আপ করলে এটাই বলতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব যাবে এনভায়রনমেন্ট সায়েন্সে। তার কোন কোন পোর্শনস আমি বলে দিয়েছি, কোন জায়গা থেকে পড়তে হবে আমি বলে দিয়েছি। তারপরেই গুরুত্ব যাবে জেনারেল নলেজে, কোন জায়গা থেকে পড়তে হবে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে আমি বলে দিয়েছি। তারপরে গুরুত্ব যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, এরপর ফিজিক্স কেমিস্ট্রি, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এবং লাস্টে যদি সময় থাকে বায়োলজি। সো এটা হচ্ছে আমাদের পুরো আলোচনাটা। আশা করছি সামনের এক্সাম তোমাদের ভীষণ ভালো হবে। খুব মন দিয়ে পড়াশোনা করো, হাতে আর মাত্র কটা দিন সময়, এই কটা দিনকে খুব খুব কি বলবো খুব কোনো রকম প্রোক্রাস্টিনেশন ছাড়াই একদম একদম পড়াশোনার প্রতি মনোনিবেশ করো, এবং পরীক্ষাতে যাতে ভালো পারফর্ম করো সেটার দিকে গুরুত্ব দাও, ঠিক আছে। এবং একবার পরীক্ষাটা ভালো হয়ে গেলেই কিন্তু যে তোমরা যে জবটার জন্য, যে চাকরিটার জন্য তোমরা এত খাটছো, সেই চাকরিটা তোমাদের হাতের মুঠোয় আসবে। সুতরাং সময় নষ্ট নয়, তোমরা পড়াশোনা শুরু করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।